এরপর আমার ম্যাট্রিক পরীক্ষা শেষ হলো, একটা ঈদ আসলো। ঈদের পরের দিন আমার কাজিনকে ফোন করলাম, কি করতেছো? বলে আমরা কালকে মানে দ্বিতীয় দিন ফ্যান্টাসিতে যাব, রেডি হচ্ছে সবাই। তো আমার লোভ সামলাতে পারলাম, আমিও যাবো, নিয়ে যাও। তো বলে দেখ তোমার জন্য আমি বারবার বকা খাই, আমি তোমাকে নিতে পারবো না। আমি বলি, দেখ ভাই আমি টাকা দিব, তুই আমাকে নিয়ে যা। তারপর কি করলো, তৃতীয়বারের মতো আবার গেলাম। এরপর মানে ধরা খাইছি কি বুঝে গেছে, আমার জুতায় কাদা লাগানো ছিল, তারপর ব্যাগে ওই যে ভেজা কাপড়গুলো ছিল, ফ্যান্টাসি কিংডমে অনেক ওজন ছিল। মানে এরপর বাসা থেকে আসে আব্বু আমার ভাইটা কোথাও ওদের ব্যাগ চেক করো, ব্যাগ চেক করে দেখে জিন্সের প্যান্ট টপস এগুলো মানে ভেজা ভেজা ওজন হয়ে আসছে। পরে আব্বু যা এবার তোদেরকে আর মারবো না, তোদের লজ্জা শোক নেই, যা যে যা ইচ্ছা কর। তো এগুলো ছিল ছোটবেলার 2004-05 এর কিছু মজার কাহিনী। মোবাইল যেটা কিনে দিল, ভালো লাগে না মোবাইল নিয়ে বসে আছি রাতের বেলা, কোনো খালি গেম খেলতাম। তো আমাদের ল্যান্ডফোনও ছিল। এর মাঝখানে আমি পিকনিকে গেলাম ম্যাট্রিক পরীক্ষা দিয়ে, তো ওখানে নেটওয়ার্ক ছিল না, নতুন ফোন, নেটওয়ার্ক খুব কম ছিল। গাজীপুরে যাচ্ছিলাম, তো আমার আম্মু বাইরে থেকে মানে ফোন ফ্যাক্সের দোকান থেকে আমাকে অনেক ট্রাই করতে পারিনি, অনেক টেনশন করতেছিল যে হাতে একটা মোবাইল, বাইরে গেছে কি না কি হয়, আবার অ্যাক্সিডেন্ট হতো অনেক। কি করলো আমার ফোন ফ্যাক্সের দোকানের লোকটাকে বললো কি আচ্ছা এই নাম্বারটা ট্রাই করবেন, যদি হয় তাহলে বলবেন এই আমার বাসার নাম্বার একটা ফোন দিতে, আপনি এই নাম্বারটা দিয়ে গেল। তো ওখানে অনেক ছেলেরাই ছিল, আম্মু আর খেয়াল করেনি। পর থেকে মামু বাসার ল্যান্ডফোন অনেক রং নাম্বার আসতো, আসলে কথা বলতাম না, যে রং নাম্বার রেখে দিতাম। এরকম করতে করতে একটা ছিল প্রায় ফোন করতো, কি ব্যাপার বলি, জিজ্ঞেস করি, বলে হ্যাঁ রং নাম্বার হয়েছে, একটু কথা বলেন, মন খারাপ, এটা আসলে বৃষ্টি হয়েছে আপু, মন খারাপ, কথা বলেন। এরকম বলতে বলতে কথা বলতাম। পরে আমি বললাম ভাই একটা কাজ করেন, আপনি ফোনে ফোন দেন, মোবাইল ফোনে ফোন দেন। Let's begin the story. ঋষি, তারপর আপনি কি যেচেই তাকে ফোন নাম্বারটা দিয়ে দিলেন নাকি আপনারও কিছু দুর্বলতা তৈরি হয়েছিল? আসলে সত্যি বলতে আমি দিয়েছিলাম নাম্বারটা, কারণ আমার ল্যান্ডফোন নাম্বারটা আমার আম্মুর রুমে ছিল, তো কথা বলতে প্রবলেম হতো। তার মানে আপনি নিজেও চাইতেন তার সাথে আপনি কথা বলতে? ভালো লাগতো আর কি, বাসায় থাকতাম। কি বলতো আপনার সঙ্গে? কেমন আছো মানে আননোন টাইপের কথা, মানে ওরকম আমি কেমন আছি এরকমও না, কি বলতো মনে নেই। তারপরে মানে ওরকম কোনো কিন্তু এক ধরনের ভালো লাগা তৈরি হয়েছিল, রাইট? ভালো লাগে, হ্যাঁ। যেমন আমি কোশ্চেন করতাম আপনি কেন ফোন দিচ্ছেন, আপনি এরকম করেন, মানে এরকম একটা ভাবের মধ্যে নাম্বারটা দিয়ে দিলাম। যাই হোক, তারপর তখন সিম ছাড়লো লটারি, তো আমার বাসায় 3টা পাইলাম, আমি পেলাম, আমার নামে ছাড়লো, আমার চাচা নামে ছাড়লো, আমার বাবা একটা পাইলো। তো 3টা সিমের মধ্যে একটা সিম আমি ইউজ করলাম। আমরা আসলে দুজন এক এরিয়াতেই থাকতাম, তো ওই ছেলেরও একটা সিম ছিল, ও পাইছে। যাই হোক, ছিল 65 পয়সা। রাতের বেলা সারা রাত কথা বলতাম, কি বলতাম মনে নাই, তবে কথার মতো কথা বলতাম না, এই হ্যাঁ ফালতু এরকম কথা বলতে বলতে তবু বোর হয়ে যেত। তখন আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 10? ম্যাট্রিক পরীক্ষা দিলাম। ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেলার পরের সময়টা? হ্যাঁ, অবসর সময়টা 3 মাসে লং টাইম একটা ছুটি থাকে। ইনফ্যাক্ট এখন ছেলেমেয়েদের ওই ছুটিটা থাকে না, কারণ ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে তারা যেভাবে প্রিপারেশন নেয় কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য। ওকে, হ্যাঁ। তারপর হচ্ছে আমি একটা ওই টাইমে একটা আমার পাশে পিচ্চিকে পড়াইতাম, তো পিচ্চি একদিন বলতেছে যে আপু তোমার গলা ফোনে অন্যরকম লাগে, তুমি কিভাবে শুনলা? আর কিনা আমার ভাইয়ার একটা ফ্রেন্ড তোমার গলা লাউডে শুনাইছে। তখন পিচ্চি ক্লাস 2 তে পড়ে, ও না বুঝেই কথাটা বলছিলাম, তোমার ভাইয়ার ফ্রেন্ড আমার কথা লাউডে শুনাইছে কিভাবে? বলে তোমার ভাই ফ্রেন্ডকে দেখাতে পারবো? হ্যাঁ, তোমার পাশের বাসাই তো বাসা। আমি মানে পরে এর মাঝখানে একটা কাহিনী হচ্ছে, ম্যাট্রিক পর আমি গান শিখতাম, তো আমার আম্মু আমাকে গানে দিচ্ছিল, বাট আমার ইচ্ছে ছিল নাচে। লেটস প্লে দ্য মিউজিক। আমরা তো রেডিওতে নাচ দেখাতে পারবো না, গান নিশ্চয়ই শোনাতে পারবো। আচ্ছা, গানটা শেখা হয়নি, নাচ শখ ছিল। তো আবার আম্মু কি করলো, আমাকে গানে ভর্তি করে চলে আসলো, জানালা দিয়ে দেখতাম মেয়েরা নাচতেছে। ওই সময়টা ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে? অবশ্যই সময়টা নাচতেছে। আমার কাছে এত খারাপ লাগে, বুদ্ধি করলাম আমরা 2 বোনই, মেজোটা আর আমি, চল আমরা নাচতে চলে যাই। গান গিয়ে কি হবে বল, আল্লাহ গুনা দিবে, নাচে চল। নাচে গুনা দিবে না? না, নাচতে। ওকে। তো তারপর করলাম কি, আমরা দুজন গানের ক্লাসে না গিয়ে নাচের ক্লাসে নাচ শিখতাম। তারপর আমার আম্মু একদিন বাসায় কেউ জানতো না যে আপনারা নাচ শিখছেন? বাসার কাছে আমরাই চলে আসতাম দুজন একা। তো আমার ছোট বোনটা যেতে পারলো না, 8 এর বৃত্তি পরীক্ষা, তো ও আর অফ করে দিল, আমি একা যাওয়া আসা করতাম। তো আমি একদিন আসতেছিলাম, এ থেকে মাগরিবে আজান দিচ্ছে, মানে আমি যাচ্ছিলাম, একটা ছেলে আমার পাশ দিয়ে যাচ্ছিল, মোটা করে লুঙ্গি পরা, ঢোলা গেঞ্জি পরা, আমি ওর দিকে ড্যাম কেয়ার ভাবে তাকে সাল্লাই ছিল, কত কষ্ট হচ্ছে, আর দেখতে সুন্দর না, ওদের একটা ভালো সুন্দর মেয়েকে পছন্দ করে জীবনে বলতেও পারবে না, কারণ মেয়ে তো একটা থাপড় মারবে ওকে, এরকম বলবো আল্লাহ জানি কে বিয়ে করে। তখন মাগরিবে আজান দিচ্ছিল, আমার মন আবার আমাকেই বলতেছে দেখ তোর কপালে পড়ে, এটা কি আমার কপালে পড়বে, আমার বাবা জীবনে এরকম মোটা ছেলেকে বিয়ে দেবে না, আবার আমি তো প্রেম করে জীবনে বিয়ে করবো না, এই ছেলেকে প্রেম করা অসম্ভব। এই সময় ক্লাস 10 এর এই মেন্টালিটিটা আমার মনে হয় ছেলে মেয়ে নির্বিশেষেই থাকে, অনেক বড় একটা স্বপ্ন থাকে বুকের মধ্যে, অনেক বড় কিছু হামবড় একটা ভাব। হ্যাঁ, খুব ন্যাচারাল, এটাকে আসলে অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তারপর তো ওইটা দেখলে কষ্ট লাগতো, মোটা ছেলে দেখতে সুন্দর। কোথায় থাকতো? সবসময় ওখানে থাকতো? ওইখানে
আমরা একই এরিয়াতে থাকি, দেখলে দেখা হইতো। নামাজ শেষে যেত, আজ মাগরিবের সময় বাসায় যাচ্ছিলাম, নামাজে যাচ্ছিল, এরকম। তারপর আমাদের বাসার পাশে ছাদে উঠতো, কবুতর পালতো, তো দেখতাম। কবুতর পালতো? হ্যাঁ, খালি উঠে হাতে তালি দিত, হাতে তালি বুঝতাম ওইটা ছাদে উঠছে। তো দেখো আমি ফোনে কথা বলার সময় বেশি একটু হাতে তালি দেয়, দেখা আরই করতাম না, বাট এই তো। তারপর আমি স্টুডেন্ট বললাম, দেখো তোমাকে দেখাইতে পারবো, বলে কি তুমি একটা কাজ করো, আপু তোমার ল্যান্ড ফোনে ফোন দিব, তখন তুমি তোমার জানলা দিয়ে তাকাও। আমি ল্যান্ড ফোনে ফোন দিবে, ওই সময় কিন্তু অনেক কথা বলা হয়ে গেছে, 2-2.5 মাস লং টাইম, রাত ভর্তি কথা। বিকেল বেলা হাতে তালি দিতেছি, দেখতেছি, নামাজ পড়লাম, তারপর আমি স্টুডেন্টে ফোন দিলাম, আপু ভাইয়া তো ছাদে। কোন দিকে ছাদটা বলতে পারবো কি? এই দিকে ছাদে। তাকায় আমি বিশ্বাস করতে পারি না, না এই ছেলে তো কথাই বুঝে না, এই ছেলে না, অসম্ভব। আর কি হ্যাঁ এটাই তো সে, ওই কবুতর? হ্যাঁ সেই মোটা ছেলে, সেই কবুতর এটা, যাকে দেখে আপনার মোটেও পছন্দ হতো না এবং চিন্তা করার ধারণার বাইরে ছিল, সেই ছেলের সাথে আপনি ফোন এতদিন যাবত কথা বলছেন এবং রাতের পর রাত। মাশাআল্লাহ, দিস ইজ কল ড্রামা। এই জন্যই বলে থাকি লাইফটা আসলে না, মানে জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। ওর সাথে আপনার বয়সের ডিফারেন্স কত ছিল? 5-6 বছর। খুব বেশি ডিফারেন্স না। কেন, যখন আপনারা ফোনে কথা বলতেন তখন আপনারা জানতে চাননি কোথায় থাকেন বা কি করেন বা কোথায় থাকো, তুমি কোথায় থাকো? আসলে সবসময় তো ঝাড়িয়ে পড়তাম, আপনি আমাকে কেন ফোন দেন, মানে ফোন দিলে ঠিকই কথা বলতাম, অনেক লং টাইম হইতো, কিন্তু কখনো পার্সোনাল ভাবে জিজ্ঞেস করিনি, নামটাই শুধু বলছিল, তুচ্ছ-তাচ্ছিল্যের মধ্যে রাখতেন। হ্যাঁ, আরাফাত নামটা তখন বলছিল যে আরাফাত। তারপর না আমি শিওর যেমন বললাম, কারণ একই আজান শুনতে পাবো, আমি এসা পর্যন্ত ওয়েট করলাম, সময় আর কাটে না, মাগরিব শেষ এসা ওয়েট করলাম যে আজানের সময় ফোন করবো, ওই আজান শুনতে পাবো। সে কি চালাক, আজানের সময় ফোন ধরেনি। তারপর আবার শুক্রবার দিন, যেমন জুম্মার, এটা মসজিদ পাশে, ফোন দিছি, দেখি জুম্মার সেম কথা, তো আমি ফোন করলাম, রেখে দিলাম। তারপর মন মানতে চাইতেছে না, যে মানে শিওর হওয়ার জন্য, মানে জুম্মার শেষ মানে আপনার পাশের মসজিদের যে কথাটা আপনি শুনতে পাচ্ছেন এখান থেকে, ওর ফোনে ঠিক সেই কথাটাই আসছে, তাই তো? ওকে, হ্যাঁ। তারপর মন মানতেছে না, আল্লাহ যদি মিথ্যা হয়। ওদিন রাতে কথা বললাম, অতটা মন ভালো ছিল না, বললাম আচ্ছা দেখা করি আমরা, বলো কি আচ্ছা ঠিক আছে কালকে দেখা করবো। তাহলে দূরেই ছিল না, কখনই না। কালকে 12টা হয়েছে, ডাক দিলাম, বল কি আসলে কি আমার বাবা অসুস্থ হয়ে গেছিল, তো এই জন্য এরকম। সে 2-3 দিন এক কাহিনী, বুঝলাম যে এটাই সেই ছেলে। তারপর আমি ওই বাসের উপর দিয়ে যেতাম, ওখানে যাওয়া লাগতো, মাঝে মাঝে উপর দিয়ে পানি ফেলাইতো, তো আর কথা বলা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর দেখলাম কি খুব দেবদাসের মতো ছাদে উঠে বসে থাকে। প্রথম খুব খারাপ লাগতো, মানে আসলে মানাইতে পারতাম না, হয়ে গেছে স্টেপ বাই স্টেপ, বাট নিজেকে মানাইতে পারতাম না। কতদিন যাবত এভাবে কথা বলেছেন আপনারা? 2-2.5 মাস। 2-2.5 মাস আপনারা টানা দুজনের সাথে কথা বলেছেন, সেটা ভালো হোক আর মন্দ হোক। হঠাৎ করে বন্ধ করে দিয়েছেন কোনো কিছু জানার পরে, এবং খুব স্বাভাবিকভাবে নিজের কাছে খারাপ লাগছে। ছেলেটা কিন্তু জানে না যে আপনার কার সাথে কথা বলছে, কিন্তু আপনি জেনে গেছেন, এবং আপনি ওর ভিতরে ন্যাচারালি কিছু চেঞ্জ দেখতে পেলেন। ছাদে উঠে সে বসে আছে, মন খারাপ করে বসে আছে, এবং আপনার ভিতরে একটা রিয়েলাইজেশন হচ্ছিল তখন। হ্যাঁ, সেটা কি ছিল? তারপর আমি একদিন ফোন দিলাম, ফোন দিয়ে সরাসরি জিজ্ঞেস করলাম, অ্যাক্টিংটা না করলেও পারতা। তারপর বলে কিসে অ্যাক্টিং? বললাম যে তুমি যে আমার সাথে এরকম কথা বললা, তুমি আমার এত কাছের একটা মানুষ, তুমি আমাকে পরিচয় দিলা না, আমার সাথে এমন করলে, কাজটা ঠিক হয়নি। তারপর দেখলাম সে খুব চুপচাপ ছিল, মানে ওর মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে, কাজটা ঠিক করেনি। আপনার বাসা থেকে ওর বাসার দূরত্ব কতখানি ছিল বলেন তো? একটা বিল্ডিং। ওকে, একদম পাশাপাশি তাহলে বলা যায়। আচ্ছা আচ্ছা। এরকম আবার কথা বলা শুরু করলাম, কথা বলতেছি, এরপর রেজাল্ট দিল, খুব উৎসাহ দিল, ভালো রেজাল্ট করলাম, কলেজ ভর্তির জন্য অনেক ইনফরমেশন দিল, তো আস্তে আস্তে একটা মায়া চলে আসলো। আচ্ছা। পরে একটা সময় বুঝতে পারলাম যে না, ওর প্রতি সত্যি সত্যি একটা falling in love with his You are falling in love with him. Sorry. Okay, sorry হওয়ার কিছু না, this is the reality. আমরা বলছি না যে আপনি ভুল করেছেন না শুদ্ধ করেছেন, আপনি যা রিয়েলিটি হচ্ছে তাই বলবেন। ওই ছেলেটাকে কি আপনি বুঝতে দিতেন যে লাভটা আসলে কার ভিতর থেকে? বুঝে না, যেমন ও তো এক স্টেপ আগে, আমি এক স্টেপ, মানে একসাথে কেউ না, যেমন ও এক ধাপ বলে, আমি পরের ধাপটা বলি, এমন করতে করতে তো হয়ে গেল। তো একটা সময় কথা কন্টিনিউ বলতাম, যে আমার সবচেয়ে ভালো লাগতো কি ওকে আমি মিস কল দিলে কেটে ফোন দিত, আর সেই লং টাইম কল রেটে সারা রাত কথা বলতো। তারপর একটা দিন রাতে আমার আম্মু ধরে ফেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে জিজ্ঞেস করে কে, আমি কি করি একটু লুকাই, কিন্তু এত কোয়েশ্চেন করে যে অ্যান্সার করতে পারি না। আমি একটু প্রেমের জায়গাটাতে একটু জানতে চাই যে আপনারা কি দুজনকে ওয়ার্ড দিয়ে দিয়েছেন নাকি বুঝতে পারেন ব্যাপারটা আসলে কি ছিল? প্রেমে পড়া বলতে আপনি কি বলছেন? ওয়ার্ড দিয়ে দিয়েছি বলতে হচ্ছে যখন আমরা বুঝতে পারলাম প্রেম করতেছি, তখন ওয়ার্ড, হ্যাঁ আই লাভ ইউ টু, এরকমই কিছু একটা। তো আমার আম্মু যখন কথা বলতে দেখলো, তখন আমাকে সারা জিজ্ঞেস করলো কে এই ছেলে, বল। কেন জানি মনে হচ্ছে এই পাশের পাশের ছেলেটা, সারা দিন বিলি এই ছাদে সব বসে থাকে, কাজ নাই কর্ম নাই, আর তুইও ইদানিং জানলার পাশে ঘুরঘুর করস। বললাম না, স্বীকার করে লাভ নেই, বলে দিলাম। পরে আমার আম্মু কি করলো, আমার অবর্তমানে ওর সাথে একদিন মিট করলো। মিট করার পর সে আমার আম্মুকে অনেক বুঝাইলো, কান্নাকাটি করলো, ওকে ছাড়া বাঁচবো না,
তারপরে এরকম কি কি বোঝাইছে, অনেক কান্নাকাটি করছে। আমার আম্মু আবার একটু সফট মাইন্ডেড, খুব খারাপ লাগছে কি না ছিল ভালো। তো একই রেতে থাকি, এর কাছে জিজ্ঞেস করতো মা বাবা কেমন, ফ্যামিলি কেমন, সবাই ভালোই বলতো, ভালো ভালো এরকম করতে হতো। আমার আম্মু একটা সময় কথা বলে কিছু বলতো না, কিন্তু 2 দিন পর আবার বকা দিত, সারাক্ষণ কথা বলা, ফোন রাখ, ফোন দিয়ে দে, জমা দিয়ে দে আমার কাছে, হ্যান ত্যান এরকম বলতো। তো এরকম একটা সময় বিয়ের প্রপোজ আসে, ছেলেটা একটু ভালো জব করতো, তো আমার আম্মু রাজি হয়ে গেছে। এখন আমার আম্মু ছেলেটাকেও টানতেছে, ওকেও টানতেছে, সিদ্ধান্ত নিতে পারছি না। আরাফাতকেও বলতেছে যে দেখো ওর কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে, আবার ওই ছেলেকেও বলছে হ্যাঁ তুমি তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, কলেজে ভর্তি হবে। ভেরি ভেরি কনফিউজিং সিচুয়েশন রয়েছে। অ্যাকচুয়ালি ডিসিশন নিতে পারতেছিল না, যেহেতু আরাফাতের সাথে সে কথা বলছে, আমিও মাঝখানে পড়ে গেছিলাম যে প্রেম করে তো জীবনে বিয়ে করবো না, আর এই ছেলের সাথে প্রেম করতেছে, মায়া লাগতেছে খুব, কিন্তু লাইফে ফিউচার জানি না। আমার আব্বু এই জিনিস নিয়ে অনেকবার বাসায় বকা খাইছি, আব্বু জানলো। আব্বু কিভাবে জানলো? আব্বু আমার আম্মুই হাসতে হাসতে বলছে পাশে বসে ছেলেটাকে ডিস্টার্ব করে, কথা বলে, আমি অনেক চেষ্টা করছি, মানিতে পারি না, এরকম একটু একটু হিন্টস দিল আম্মু আব্বুকে। আব্বু খালি বাজে কমেন্টস করতে, এই ছেলেকে মানুষের চোখেরও তো একটা ছড়াই যাচ্ছে, এরকম খালি বকতো। সরকারি কোয়ার্টারে থাকতেন আপনারা, রাইট? শব্দ করে বলেন, আপনি মাথা নাড়াচ্ছেন, সেটা তো আমাদের লিসনাররা বুঝতে পারবে না। হ্যাঁ, ওরা সরকারি কোয়ার্টারে থাকতো। হ্যাঁ, তারপর দেখা যেত কি, আমাকে আসলে আমি এমন ছিলাম, আমার আব্বু না করলে আমি সেদিকে যেতাম না। দেখা যেত ছেলেটা এমন কিছু কাহিনী করতো, আমার আম্মুর খারাপ লাগতো, আমার আম্মু বলতো একটু কথা বলে নাও। এরকম মা তো মানে লাগে একটা হয় কিনা সন্দেহ আছে। ওকে, কথা বললে ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে, তো বুঝাও। খারাপ হয়ে যাচ্ছে মানে কি করতো? এই কাহিনী, ছাদে উঠতো, কেমন জানি চেহারা একটা চেঞ্জ হয়ে গেছে, সারা রাত ছাদে। দেখা যেত কথা বলতাম না, ব্রেক থাকতো, আবার এই কথা বলে আবার শুরু হতো। পরে ও কি করলো, আমাকে একটা লুকায় লুকায় ফোন দিল, ওই ফোনে সারা কথা বলতাম। আর আম্মু যদি বলতো না একটু কথা বলো বা দেখো খারাপ, আবার অন্য কষ্ট পেয়ে আবার কিছু করে নাকি, তো না না তার বাদ দাও, এই ছেলের সাথে কি কথা। আপনি না ছিল, আপনার মা চাইতো না? না না, আমি তো ফোনে কথা বলতাম চুরি করে, বাট আম্মুকে বুঝে দিলাম কিছু না, ঠিক হয়ে গেছে। মানে আপনি ঠিক হয়ে গেছেন, আপনি কথাটা বলবেন না ছেলেটার সাথে? আম্মু বলে কি ছেলে নাই ছাদে, ও কথা বলতে চায়, কাহিনী কি। দরজা লক করতাম, আম্মু বলতো রাতে দরজার লক করে শুতে পারবো। কেন আম্মু, আমার ভয় লাগে। বলে কি না, মোবাইল একটা আছে। বলে কি তোমার কি মনে হয় এই সময় মোবাইল আমাকে কে দিবে? ওই সময় একটু কম হয়ে গেছিল দাম মোবাইলের। তো আমি বলি আমার কাছে তো মোবাইল নেই, তাহলে দরজা লক করে সমস্যা কি। তারপর আম্মু কি করতো, কাজে বেশ হইতো আমার কাছে, ওকে তার দিল, ওর সামনে তো আমি ফ্রি। একটা পর্যায়ে কাজে বলে দিল যে আমার কাছে একটা মোবাইল আছে, কথা বলেন। তারপর আমার আম্মু এরপর থেকে আমার কাছে শুইতো। তো আম্মু যখন অনেক ঘুমাই থাকতো, সারা রাত জেগে থাকতাম, তারপরে পাশে বসে কথা বলতাম। এরকম করতে করতে আম্মু আর পেড়া হয়ে গেছে, দূর এটা আটকে কি করবো। তারপর ছেলেকে ডাকলো যে তুমি কি চাও, তো বিয়ে কথা চলতেছে, বাবা চাচ্ছে, আমি চাচ্ছি, ফ্যামিলি চাচ্ছে, তুমি কি চাও? বলছো আমি বিয়ে করবো, আমাকে যদি ওকে না দেন আমি সত্যি সুইসাইড করবো। আমি বলছো তোমার গার্ডিয়ানকে। বলে আপনি যদি বলেন আমি এই সপ্তাহের মধ্যে আমার মা আমার নানুকে নিয়ে আসবো, প্রস্তাব দিব। তখন আমার আম্মু আবার আব্বুকে বললো দেখো ছেলে তো আজকে বাসায় এসে আমাকে এরকম বললো, বুঝতেছি না কি করবো, নাকি দিয়ে দিবো। আমার আব্বু তো শোয়া ছিল, রাগ করে আবার উঠে বলে অসম্ভব, মেয়েকে মেরে ফেলবো। তারপর ওইটা আমার রুমে এসে অনেক চিল্লা ছিল, অনেক বকাবকি করলো, অনেক বকছে সেদিন যে সাহস পাই কিভাবে এরকম ছেলে আসতে। তারপর দিল না। ও ছেলে সম্পর্কে বারবারই একটা নেগেটিভ সিকোয়েন্স আপনাদের ফ্যামিলিতে আমরা পাচ্ছি। আসলে ওই সময়টাতে কি করতো? কিছু না, জাস্ট কবুতর পালতো শুধু। কবুতর শখ ছিল আসলে। তাহলে কি করতো? ছিল কিসে পড়তো? তিতুমিরে পড়তো। তিতুমিরে অনার্স পড়তো? কোন সাবজেক্টে? অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এ পড়তো। একটু মোটাকাটা ছিল। ওকে, নাদুস নুদুস আরাফাত। এবং এখানে আরাফাত নামে যারা আছেন প্লিজ মাইন্ড করবেন না, কারণ সব আরাফাতরা নাদুস নুদুস হয় না, আমরা নিশ্চয়ই জানি। ওর বাবাও কি সরকারি চাকরি করতো? যেহেতু সরকারি কলোনিতে আপনারা থাকতেন, ওর বাবাও সরকারি চাকরি করতো। আর আপনি একটু মাথা নাড়িয়ে না, আপনি একটু হুহা করেন, নইলে আমাদের লিসনাররা বুঝতে পারবে না। ওকে, হ্যাঁ, তারপর বাবাকে যখন বললো, বাবা খুব রাগ হয়ে গেল। তখন আম্মু খুব কি করলো যে না আসলে এখানে এখন ঠিক হবে না, তো ওকে বুঝাইলো দেখো আমার আসলে ফ্যামিলি থেকে ওর বাবা কখনোই মানবে না, তুমি অন্যদিকে যাও। সে কি করলো, ওর একটা ফুপি ছিল, ওর 3 নাম্বার ফুপিটা খুব ফ্রি, মানে সে কথা দিয়ে 2 মিনিটের মধ্যে মানুষের ব্রেন ওয়াশ করতে পারে। সে তাকে ফোনে লাগিয়ে দিল আমার আম্মুর কাছে, সে পুরা 1.5 ঘন্টা কথা আমার আম্মুর ব্রেন পুরাই ওয়াশ করে ফেলছে। আমার আম্মু এই ফ্যামিলি ছাড়া কোনো ফ্যামিলি, যেই ছেলে প্রস্তাব আম্মু নিজেই আনলো, আম্মু সেই ছেলেকে বলে দেখো ওর তো পড়া দরকার, ও পড়বে, তুমি অন্যদিকে দেখো। তারপর এরকম করতে করতে আবার ওই ছেলে নক করলো, ও তো শুনলাম প্রেম করে, ঠিক হবে না, বাচ্চা মানুষ, আপনি ওকে আমার কাছে বিয়ে না দেন, অন্য বিয়ে দেন, কারণ প্রেমের দিকে আপনি সাই দিয়েন না। মানে যে ছেলেটাকে না করে দিল সেই ছেলেটাই আপনার আম্মুকে আবার উপদেশ দিচ্ছে। ওকে, তারপর আমার আম্মু একটু বুঝলো, বোঝার পর আরেকটা প্রপোজ আসলো, মানে আমার আব্বু এবার দিবেই, আর কোনো কথা নেই, এখানে দিবে যাই হোক। তারপর আমার আম্মু কি করলো, ছেলেটাকে ডাকলো, আমাকেও ডাকলো। তারপর বলতেছে দেখো তুমি যদি বিয়ে করো এই সপ্তাহের মধ্যে করে ফেলো, না হলে ওর বাবা ওকে হয়তো অন্য কোথাও নিয়ে হয়তো বিয়ে ঠিক দিতে পারে। তারপর কি করলাম, আমরা একটা জায়গায় বিয়ে করলাম, ওরই একটা ফ্রেন্ডের বাসা, বিয়ে করে চলে আসলাম। আপনারা বিয়ে করে ফেলেছেন? আমরা টেরি পেলাম না আপনারা বিয়ে করে ফেললেন। বুঝলাম, আমি আমার একটা ফ্রেন্ডকে বলতেছে দেখ বিয়ে করবো, না বলতেছে এঙ্গেজমেন্ট হবে, ও বিদেশ চলে যাবে, আসার পর অনুষ্ঠানকে উঠাই নিবে। বললাম ঠিক আছে।
আমি আবার আরাফাতকে বলছি, আচ্ছা আরাফাত, এঙ্গেজমেন্ট করলে কি বিয়ে হয় যে একদম তোমার থাকবো? বল কি না না, এঙ্গেজমেন্ট আন্টি করলো রিলেশন শেষ, আন্টি থাকলো রিলেশন, আন্টি করলো ফেলে দিল রিলেশন। আমাকে ঠিক আছে তো খোলা আর আংটি রাখা এটাই তো ব্যাপার, এটা কোনো ব্যাপার না, যখন প্রবলেম হবে খুলে ফেলবো। আসলে কাবিন এভাবে বুঝতাম না আসলে বিয়ে জিনিসটা। কিন্তু আমার কাছে যে জিনিসটা খুব আশ্চর্য লাগছে যে আপনার মা জেনে শুনে এরকম একটা বেকার ছেলের সাথে, আমরা আসলে পুরো আমরা নেই বাস্তব, আসলে সমাজে এতটা চলা হয়নি, আর ইমোশনালটা কাজ করছে বেশি। আপনার আম্মুর ইমোশনটা অনেক বেশি কাজ করেছে। হ্যাঁ, কোচিং এর কথা বলে তারপর সাথে গেলাম, 6 তলা উঠতেছে, বলছে দেখো আমার ভয় লাগতেছে, বিয়ে জিনিস ওরকম হলে আমি আব্বুকে ছাড়া করবো না। আমার আব্বু আমাকে অনেক আদর করে, বলে শুনো রিংটা ফেলে দিবা, রিলেশন শেষ, কেউ জানবে না। এটা কে বললো? আরাফাত। আরাফাত বললো। আর আপনার আম্মু? আমার আম্মু ছিল না, আমার আম্মু কোচিং এর টাইম করে দিয়েছে যাও। আপনার আম্মু জানতো যে আপনার এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে বা কিছু একটা হতে যাচ্ছে? এটা আপনার আম্মু জানতো? আমাকে বুঝাইছে। আপনার আম্মু জানতো যে আপনার বিয়ে হচ্ছে? আম্মুই তো বলছে কিছু বলে বিয়ে হোক কাবিন হোক করে রাখো, তুমি যখন বিদেশ থেকে আসবা তখন উঠে নিও। ও তার আগে ছেলেটা আপনার ফ্যামিলিতে এস্টাবলিশ করেছে যে ও বিদেশ চলে যাচ্ছে। ওকে, হ্যাঁ, দ্য সিচুয়েশন ইজ লাইক দ্যাট। তারপর গেলাম ফ্রেন্ডের বাসায়, আধা ঘন্টা হয়ে গেছে, আমি বলতেছি কি ব্যাপার কাবিন এঙ্গেজমেন্ট কি হয় না কেন? বলতেছে কেউ একজন আসবে তার জন্য ওয়েট করতেছে। কে একজন হচ্ছে কাজী, তো উনি আসলো, ওনাকে দেখলে আমার কেমন যেন একটু লাগলো, কান্না কান্না আসতেছে, কোন ইসে আসলাম আল্লাহ জানে। বলতেছে অজু করেন, অজু করতেছে, বলছে আল্লাহ কি হইতেছে এগুলো বুঝতেছি না কিছু। এই তো বিয়ে হলো দেখে একজন ভিডিও করতেছে, তখনও বুঝি না, মানে যে দেখতেছি জানতেছি কিন্তু বুঝতেছি না, মানে যে বিয়ে করছে সেই বুঝতে পারছে না যে আসলে কি হচ্ছে। আসলে জানি বিয়ে হচ্ছে কিন্তু এতটা সিরিয়াস একটা জিনিস এটা বুঝতেছি না। মানে কি হলো আপনার সঙ্গে? আপনার কাছ থেকে আমরা শুনতে চাই এই কারণে যেহেতু আপনি জানেন না ব্যাপারটা, আসলে আমরা তো জানি বিয়ে কিভাবে হয়। বললাম না, কারো একজন ওয়েট করতেছিল, কাজী আসবে, আমার আম্মু ফোন দিতেছে 3-4 ঘন্টা হয়ে গেছে, আসো না কেন? বলছে না এখনই আসবো। আমার আম্মু বলছে কাবিন কত টাকা করবা? ও বলতেছে 20 লাখ করে। আমি বললাম না না এত টাকা না, কমাই করো। কাবিন করছে 2 লাখ টাকা ওর ফ্রেন্ডের বুদ্ধিতে। তারপর হচ্ছে ভিডিও করলো, কবুল বললাম, কবুল বলি দূর না বলে থাকি দেখি কি হয়। তো বলছে কবুল বললাম, মাথা ঝুলাইছে, মুখে বললাম বলে কবুল। কিন্তু আমাদের কাছে আশ্চর্য লাগছে যে কলেজে পড়ুয়া একটা মেয়ে কবুল বলে বিয়ে হয়, এটা জানবে না সে? সে নিশ্চয়ই জানে। এটা তো জানি বিয়ে হচ্ছে, কিন্তু এটা যে এত বাস্তব এত সিরিয়াস একটা জিনিস, আমাকে ওই যে বুঝায় আন্টি করলা চলে গেল, আমি তো বিয়ে করে বিদেশে চলে যাবো, আসবো কবে না কবে তখন উঠাই নিবো এরকম। ওখানে যাওয়ার পরে সিচুয়েশনটা আসলে ওরকম হয়ে গিয়েছে, কিন্তু তার আগ পর্যন্ত আপনাকে আন্টি বলেছে, কিন্তু ওখানে যাওয়ার পরে আপনার বিয়ে ওই যে বললাম না কার জন্য ওয়েট করতেছে কাজী এগুলো আপনাকে আগে বলেনি না। তারপর এই তো বিয়েটা এভাবে হয়ে গেল। আমি যতদূর বুঝি যে সিচুয়েশনটা আসলে খুব ফ্লেক্সিবল ছিল, সেটা এর পক্ষ থেকেও, মানে আমাদের নিশির পক্ষ থেকেও আরাফাতের জন্য, এবং নিশির অনেক বড় যে গার্জিয়ান মা তার পক্ষ থেকেও, সে চাইলে এটাকে এঙ্গেজমেন্টও করে রাখতে পারতো, চাইলে এটাকে বিয়েও করে রাখতে পারতো। সিচুয়েশনটা খুবই ফ্লেক্সিবল ছিল, যদি বিয়ে করতো তাহলেও বাধা আসতো না ওর মার পক্ষ থেকে, এবং নিশির পক্ষ তো নয়, কারণ নিশি তাকে লাভ করতো। তো সিচুয়েশন ওয়াজ লাইক দ্যাট। তারপর লাভ করতাম, বাট বিয়েটা যে করবো মানে কনফিউজ ছিলেন, কিন্তু জোরাজুরি করলে তো আপনি বুঝে না, যেহেতু প্রেম করতেছি ওই যে হইলেও ভালো না হলেও নাই। কারণ একটু আগে আপনি বলছিলেন যে আরাফাত আপনার মাকে ফোন করে বলছে 20 লাখ টাকা কাবিন রাখবে, তাই তো? ওটা তো ইমোশনাল জায়গা থেকে বলেছে যে যত টাকা নাও নাও, এরকমই তো একটা ব্যাপার, তাই তো? ও বুঝতো না সেটাই। তারপর বুঝে বললো ফ্রেন্ডটা বলছে, আমি শুনতেছি পাশে বলছে এত টাকা কেন? গাধা ফ্রেন্ডের বউ বলছে কাবিন করতে একটু কমাইয়া করতে হয় প্রেম করে বিয়ে করলে। তারপর তো আমাকে বলতে কবুল বলো, কবুল বলে এরকম কবুল বলছে অবশ্য 3 বার না 2 বার বলছি। এই কবুল বলার পর মানে এরপর না কেমন শরীরটাই লাগতেছে কেমন ভার কি করলাম, মানে অনেক বড় একটা অপরাধ করছি। আম্মুর সামনে মুখ দেখাবো কিভাবে? আম্মুর সামনে মুখই দেখাইতে পারতেছি না, দিয়ে আসলো আম্মুর সামনে। কি আল্লাহ, বিয়ে করে ফেললাম, ধুর। রিং পরাই দিল একটা, তো বাসায় গেলাম। তখন বাসা তো আমি যখন রিংটা খুলে আমার ড্রেসিং টেবিলে রাখলাম, তখন আমার মেঝোটা দেখেই বুঝে গেছে যে বিয়ে হয়েছে। তারপরে আমার না কেমন জানি চুপচাপ থাকতাম, বিড়ালের মতো এক কর্নারে পড়ে থাকতাম। আপনার মা কাছে আপনি আসার পরে তো আপনি বললেন যে আমার বিয়ে হয়েছে, মার প্রতি মাই তো জানতো। আপনি তো জানতেন না? আপনি তো জানতেন? বিয়ে হয়েছে জানতাম, মানে এতটা বাস্তব একটা জিনিস, সিরিয়াস একটা ব্যাপার। মা তো আপনাকে তো ট্রাস্ট দেয়নি আগে থেকে, মা তো ওখানে সিচুয়েশন যাওয়ার পরে আপনি বুঝলেন যে হ্যাঁ মা জানে ব্যাপারটা। আসলে জিজ্ঞেস করা হয়নি, জিজ্ঞেস পরে করেননি। ওকে। এই তো তারপর কেমন একটা ভার চলে আসলো। আমার আম্মু বলতেছে দেখো তুমি আগে খুব চঞ্চল ছিলে, এই ভারটাই তোমার আমি চাইছিলাম অনেক আগে থেকে, পড়ালেখা করো আর এই কথা যেন কাউকে বইলো না, তোমার আব্বু জানলে একদম মেরে ফেলবে, চুপচাপ থাকো। এটা আব্বুর কাছ থেকে গোপন করলেন আপনারা? খুব খারাপ লাগছে, আব্বুর দিকে তাকাইলে মায়া লাগতো। তারপর তো ভালোই চাইছিল, প্রত্যেকটা বাবাই চায় যে একটা স্ট্যাবলিশ ছেলের কাছে বিয়ে দিতে। আমরা এতদিন যাবত যে ধরনের গল্প আমরা এখানে পেয়েছি, জীবনের গল্প, সেখানে আমরা দেখতাম যে এই জাতীয় ব্যাপারগুলোতে যারা বিয়ে করে বা যারা সাধারণত ফল ইন লাভ থাকে তাদের ক্ষেত্রেই ব্যাপারগুলো বা ঘটে থাকে। আমরা বলছি না, কিন্তু এখন পর্যন্ত যতটুকু হয়েছে সেটা আমাদের নিশ্চিত জীবনে ভুল, আমরা কোথাও কোনো ভুল খুঁজে পাইনি। ও এখন পর্যন্ত খুব সুন্দর, খুব হ্যাপি, খুব বিউটিফুল একটা ফিলিংস এর মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সেখানে
পারিবারিক ভাবে এক ধরনের দায়বদ্ধতা থাকে, কিন্তু সেটা আলটিমেটলি অভিভাবকের রোলই থাকে, সেখানে আসলে একটা গাইড করার ব্যাপার থাকে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমরা এখানে এমন একটা জিনিস দেখলাম যে নিশির সাথে নিশির মাও ব্যাপারটাতে একেবারে 50-50 আমরা বলতে পারি জড়িত, এবং সেখানে বাবাকে মানে পরিবারের সবচেয়ে বড় কর্তা যিনি তাকে ব্যাপারটা হাইড করা হলো। নিশি তারপর কি হলো? বাবার কাছ থেকে তো গোপন করলেন। এরপরে হচ্ছে আব্বুকে দেখলে খুব খারাপ লাগতো, নিজের কাছে অনেক দোষী মনে হতো। আবার আম্মুর দিকে তাকাইতাম, দেখতাম আম্মু সাপোর্ট করতেছে, তখন তো না হয়তো বা একটু সাময়িকের জন্য একটু ভুল, আরো তো ভালো ছেলে অবশ্যই মেনে নিবে। আমার আব্বু একটা কাজ করলো কি, যে আমাকে বুঝাইলো অনেক, মা এটা ঠিক না, লাইফ অনেক কঠিন, তোমার ফিউচার অনেক সুন্দর, মাত্র ইন্টার পরীক্ষা দিবা, আমাদের বসুন্ধরাতে জায়গা আছে, সেখানটা যখন বাড়ি করব তখন তোমাদের অনেক ভালো ভালো প্রপোজাল আসবে। এগুলি কিছুই না, এগুলো এখন আমরা হয়তো এখানে আসি, মানসিকতা এরকমই, যখন ওখানে যাব তখন আমাদের লাইফ স্টাইল অন্যরকম থাকবে। তো শুনে না আমার আসলে লাইফ স্টাইলের জন্য না আমার আব্বু যে আমাকে এত কিছু পর বুঝাচ্ছে, আমার আম্মুর মাধ্যমে কথায় বুঝে গেছে যে বিয়ে হয়ে গেছে। তারপর একদিন আমার আব্বু ওনার বসকে বললো যে আপনার পাশে থাকে, আপনি একটু দেখেন কি ওর মার সাথে কথা বলেন। ওর মার সাথে ফোন দিল, হ্যাঁ ওরা তো বিয়ে করে ফেলছে। আমার আব্বুর বস বলো তোমার মেয়ে তো বিয়ে করে ফেলছে। তো আমার আব্বু বাসায় এসে অনেক কান্নাকাটি করতেছে। ওটা তুমি খারাপ লাগলো, জীবনও দেখলাম না কান্না করতে, সে কান্না করছে অনেক জোরে জোরে। তো আশেপাশে মানুষও শুনে দাঁড়ায় আছে, দেখে কি হইতেছে, কিছুই বলো না। আম্মু জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। একটা পরে আমি ঘুমাই গেছি কান্না শুনতে শুনতে। তারপর আব্বু আমাকে 11:30 থেকে রাত উঠায় বুঝাইলো, এই কাকু তুমি ডিভোর্স দিয়ে দাও। যে আম্মু বললাম ঠিক আছে আব্বু ডিভোর্স দিয়ে দিবো। বললো যে ঠিক আছে কথা দাও। আমি বলছি হ্যাঁ কথা দিলাম, ডিভোর্স দিয়ে দিবো। আমার আম্মুকে বলছে তুমি ওর পাশে ঘেসবা না, বল তুমি তোমার আম্মুর সাথে এত কথা বলবা না। তারপর আব্বু অফিসে যেত, আম্মু বুঝতো মেয়েদের জীবন বিয়ে একবার হয়, সবাই জানাজানি হয়ে গেছে, এরপর মানুষ তোমাকে কি বলবে, বাজে বাজে কথা বলবে। তখন ওই কথাটা চিন্তা হলো, অতটা বুঝতাম না যে কথা বলে কি হবে। তো আমার মামি বলতেছে বিয়ে যখন হয়েছে ডিভোর্স দিবা কেন, বিয়ে তো একবারই হয়। এইসব আধ্যাত্মিক কথা বুঝাইতো। আসলে আধ্যাত্মিক কথার উপর পড়ি নাই। আমার আম্মু একটা কথা বলছে যে ডিভোর্স দিবা না, তোমার আব্বু তোমার খারাপ দেখে নিচ্ছে। আব্বু বললো যে ঠিক আছে মা, আজকে সন্ধ্যার সময় আমি কয়েকজন লোক আনবো, কলোনির কিছু লোক থাকবে, তুমিও থাকবা, ডিভোর্সটা সাইন করে দিবা। হ্যাঁ ওকে আব্বু দেখি কি লজ্জা, কথা বলতে পারি না, মাথা নিচু করে খালি আস্তে আস্তে একটু একটু ছোট ছোট কথা বলতেছি। বলে কি মানে কি, আমি কি না দেখি। কিন্তু একটা পর্যায়ে ডিসিশন আসলো যে ডিভোর্সটা দিব না। এরপরে এটা নিয়ে কি আপনি আরাফাতের সঙ্গে কথাবার্তা বলতেন? না, যে এরপরে কথা হইতো না আমাদের, মানে বিয়ে করার পর এখন কথাই হতো না? কথা হইতো কিন্তু ওই যে ডিভোর্সের ওই সময়টা কথা হইতো না। পরে আমার আব্বু কি করলো, আমাকে আমার একটা খালামুনি বাসায় রেখে দিল। ওই যে কাজিনটা যার সাথে ফ্যান্টাসিতে ঘুরতে গিয়ে ধরা খাইলাম, তোর কাজিনের মোবাইল ছিল, আমি যে রুমে ছিলাম ওর অর্ধেক উপর চার্জ দিতেছে। ওর মা বলছে দেখ ফোন ওর সামনে রাখবি না। তখন বুঝলাম যে এই বাসায় সবাই কাহিনী জানে। মানে এক ধরনের রেস্ট্রিকশনে আনার চেষ্টা করছে আপনার বাবা। কিন্তু তার আগে আমাকে একটু বলেন তো, আরাফাত যে বিয়ে করলো, আরাফাতের ফ্যামিলির কেউ ওই সময়টা উপস্থিত ছিল না? আরাফাতের ফ্যামিলি কি পরবর্তীতে জেনেছে যে আপনাকে বিয়ে করেছে? হ্যাঁ। ওই সময়টাতে যখন আপনার ফ্যামিলিতে খুব বেশি ক্রাইসিস চলছে, সেই সময়টাতে আরাফাতের ফ্যামিলি থেকে কেউ আপনাদের ফ্যামিলিতে এসে যোগাযোগ করেছে? না, আসলে দুজনই ছোট ছিলাম, মানে এটা তো কি সামাজিক কাজকর্ম। আপনারা দুজন ছোট ছিলেন সেটা ঠিক আছে, কিন্তু তারা তো ছোট ছিল না, তারা তো বড় ছিল, তারা ফ্যামিলি। আপনার মা যে কাজটা করেছে সেটা ভালো হয়েছে না মন্দ হয়েছে সেটা আমরা গল্পের শেষে গিয়ে বুঝতে পারবো। কিন্তু আরাফাত তো বিয়ে করেছে, তার ফ্যামিলিতে জানাজানি হয়েছে ব্যাপারটা। তো আরাফাত তো আসলে অ্যাডাল্টই ছিল, বিয়ে করার বয়সই তার ছিল। তো সেই অর্থে আরাফাতের ফ্যামিলি থেকে আপনাদের ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করা হয়নি সেই মুহূর্তে? না, ওর যে ফুপিটা যোগাযোগ করতো ব্রেন ওয়াশ করার জন্য, সেটা করতো, কিন্তু পরবর্তীতে আরাফাতের বাবা মা কেউ যোগাযোগ করেনি, ওই মোমেন্টে কেউ যোগাযোগ করেনি। ওকে, আর তুমি বলে নেই ওর ফুপি যেটা হচ্ছে রিসেন্ট আপডেট দেখবে না, সে তাদের পক্ষ যেটা সেটাকে তুলবে ফার্স্টে, হচ্ছে অপোজিট যারা থাকবে ওদেরকে কথা বলার চান্সই দিবে না। যেটা যদি মানে এক্সাক্ট ওখানে অ্যাপ্লাই করতে যাই দেখা যাবে তার অপোজিটে থেকে সে এটার বেশি অপব্যবহার করতেছে, মানে তুলতেছে ঠিকই বাট নিজে কিন্তু কাজে বেলায় কিছুই না, এমন যেটা বলে সেটা ফলো করে না। ওকে, হ্যাঁ। তারপর পরে একটা পর্যায়ে আসলো যে না দিব না। পরে আমার আব্বু বলে যে আমি কিছু বলবো না, টাইম নেই। বাসায় চলে আসলাম, আব্বু অফিসে চলে গেল। আমার আম্মু ওই আরাফাতকে ফোন দিল। ফোন দেওয়ার পর বলতেছে ওর বাবা অফিসে গেছে, তুমি আসো, আসে ওকে নিয়ে যাও, নাহলে ওর বাবাকে মেরেই ফেলবে আজকে। পরে কি করলো, দুপুরে আমার বাবা অফিস থেকে হঠাৎ করে চলে আসছে 12টার দিকে। চলে আসার পর দেখেছে ও খাচ্ছে, মানে আমার আব্বু দেখে পুরো শক হয়ে গেছে, সে খাচ্ছে। এবং ছেলেটাকে মানতে পারেনি, সেই ছেলে জামাই আদৌ কি জিনিস, কত প্রকার কি কিছুক্ষণের মধ্যে ঘটতে যাচ্ছে। প্রিয় শ্রোতা, আপনারা সবাই রেডি হয়ে যান। দুনিয়ার খাবার সামনে মাত্র বসে খাইতে, মানে এক টেবিলের অর্ধেকই খাবার। সকাল থেকে দেখতেছি আম্মু রান্না করতেছে, আমিও খাইনি, খাবো আব্বুর সাথে দেরি আছে। আম্মুর সাথে আপনার আব্বুর ক্ল্যাশ হতো না এটা নিয়ে? বোঝা যায় না, আব্বু আসলে দেখা যেত আম্মু আমার সাথেই থাকতো, আমার কাহিনী হতো, আমার কাহিনী কিছু হিরিস আব্বুকে দিত। এতটা অদ্ভুত, আমি ঠিক জানি না যে ফ্যামিলি মিস্ট্রিটা আসলে কি জিনিস হতে পারে। মানে একই পরিবারে ঘটছে এটা, বাবা একদিকে মা একদিকে, তারপরেও তাদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, তারপর পরে কি আমার আব্বুকে খেতে বসতে দেখে বলে এই তুমি এখানে কি করো, ঘর থেকে বের হও, সাহস করো তুমি আমার বাসায় এসে খাইতেছো। চুপ করে মাথা নিচু করে আছে। তারপর ভাই আমি পারলে মনে ঘুমাই থাকি এমন।
জামা কাপড় গুছাইছিলাম, দূর যাবো না, আব্বু এসে বসছে। পরে দেখি আব্বুকে ইচ্ছা মতো মা বাবা নিয়ে গালাগালি করতেছে, এরপর তুই করে বসেছে। হ্যাঁ, দেখে চুপ করে বসে আছে, চুপ করে শুনতেছে। তারপর বলে কি হাই হাই, এই আমার বাবা এত গালি জানিয়ে যদি শুনে একটা মানুষ কি করলাম, আব্বুর সামনে হাত ধরে বলে কি আসো তো, এবার নিয়ে গেলাম। মানে আমি চিন্তা করতেছি, মানে আমার আব্বু কষ্ট পাইছে এটাই যে আব্বুর সামনে হাত ধরে নিয়ে আসলাম। আসলে আমি কাজটা ওই জন্য করছি যে গালাগালি করতেছে, তাহলে ও একটা টাচ করে বলে দিলে ছেলে মানুষ বাবা মা নিয়ে বলতেছে এর জন্য। কিন্তু আমার আব্বু খুব কষ্ট পাইছে। পরে আমি চিন্তা করি আমারও খারাপ লাগছে, আমার এত বড় সাহস হলো আব্বুর সামনে হাত ধরে নিয়ে চলে গেলাম। নিয়ে কোথায় গেলেন? ওদের বাসায়, পাশাপাশি বাসা। ওকে প্রিয় শ্রোতা, ব্যাপারটা কি ছিল নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রথম কথা হচ্ছে যে ওর চলে যাওয়ার কথা ওর বাসাতে, মানে ওর জামাইয়ের সাথে, আরাফাতের সাথে, কিন্তু বাবাকে দেখে কিসের কি যাওয়াটা সব ব্যাগ ঠ্যাগ সব লুকিয়ে ফেলেছে। কিন্তু বাবা যখন গালিগালাজ করছে ছেলেটাকে, সেই মুহূর্তে ওর ভিতরে প্রচন্ড রকম একটা সাহস চলে এসছে। সেই সাহসটাতে ও নিজে গিয়ে ওর জামাইয়ের হাত ধরে বলছে যে চলো বেরোয় এখান থেকে। মানে আসলে রিয়াকশন, একটা কথা আছে না যে দেখবেন যে রিক্সার পেছনে একটা বড় করে লেখা থাকে কিংবা বাসের পেছনে বড় করে লেখা থাকে, সেটা হচ্ছে রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ কখনোই ভালো কোনো সমাধান দেয় না, কিন্তু কতক্ষণই বা নিজেকে কন্ট্রোল করে রাখা যায়। তারপর কি হলো? পরে চিন্তা করলাম যে আসলে উচিত ছিল ছেলে আমাকে টেনে নিয়ে আসবে। পরে খারাপ লাগছে, পরপর 3টা দিন আব্বু ঘুমানো যে আমার মেয়ে এরকম করতে পারলো। ওই বাসায় গেলাম, ওই বাসায় ওর মা জানে না যে আমি ওই দিন যাবো। আচ্ছা, বাসায় যাওয়ার আগে আমি একটু জানতে চাই যে বোনের সাথে আপনার এত ভালো সম্পর্ক দিশা, তাদের প্রতিক্রিয়া কি ছিল? এই যে এই বিয়েটা সবকিছু মিলিয়ে ও কি আপনাকে সাপোর্ট করতে ব্যাপারগুলোতে? না, কিছুই বলতো না। কিছুই বলতো না। মানে এক ধরনের মা ছাড়া আপনার ফ্যামিলি থেকে আপনাকে কেউই আলটিমেটলি পজিটিভ কোনো সমর্থন দেয়নি এই পর্যন্ত, তাই তো? আচ্ছা, তারপর ওর মা হঠাৎ করে আমাকে নিয়ে গেল, বলছে সালাম করো। সালাম করলাম, ওর মাও তখন জানতো না। তারপর কি বললো থাকো, রান্না বান্না করলো, খেলাম দিলাম, এরকম করে চলতে থাকলো। পরে দেখলাম এক সপ্তাহ থাকা আর ভালো না, খাবার দাবার ভালো লাগতেছে না। পরে আম্মু তো প্রতিদিন ফোন দিতেছে, আপডেট নিতেছে, অনেকক্ষণ কথা হয় আম্মুর সাথে প্রতিদিন। তারপরে কোরবানি চলে আসলো। কোরবানিতে আগে আমার প্রিয় কিছু রান্না করলো আম্মু। রান্না করবো বলছে তোমার আব্বু বাইরে গেছে, গরু কিনতে গেছে, তুমি আসো, আইসা খাওয়া দাওয়া করে। তো আমাদের কর্নার একটা রুম ছিল, আমি কর্নার রুমে ডাইনিং টেবিল ছিল একটা, মানে কাজে লাগতো না, সেটা উপরে উঠে ইচ্ছা মতো 2 বাটি 2 পাশে রেখে খাচ্ছে। আমার আব্বু কি করলো, বাইরে থেকে এসে আর জানে না আমার আব্বু কোরবানি গরু কিনছে, কর্নারে কি জানি নিতে গেছে, টাস করে দরজাটা খুলছে, খুলে দেখে আমি 2 বাটির সামনে নিয়ে খাচ্ছি। এত লজ্জা, মানে আমার আব্বু দেখে দরজাটাকে ওরকম রেখে চলে গেছে। এখন আমি চিন্তা করছি বের হবো কিভাবে রুম থেকে, লজ্জা। এখন আম্মু সে তোর বাপ কি তোরে দেখছো কি? হ্যাঁ দেখছে, দেখে বল কিছু বললি না। 2-3 মাস গেলে এরকম। তো একটা পর্যায়ে কি হলো, আম্মু আব্বুকে অনেক বুঝাইলো। আমার বল ঠিক আছে, ওকে এনে একটা দাওয়াত দাও, যেহেতু নিয়ম। আমার আম্মু অনেক বুঝাইলো আব্বুকে যে হয়ে গেছে, কি করবা, জানাজানি হয়ে গেছে। তারপর আমার আব্বু আমাদের পাশে একটা রুমে লুকায় ছিল। আমার আম্মু বললো তোমার আব্বু দেশে গেছে, তুমি একটা কাজ করো, আর তোমরা দুজন আসো আজকে আমাদের বাসায় তোমাদের দাওয়াত। পরে আসলাম, দাওয়াত খেলাম, খেয়ে চলে গেলাম। পরে শুনি যে আমার বোনের কাছে শুনে আমার আব্বু নাকি ওই রুমে লুকাই ছিল। পরে সাহস বেড়ে গেছে। আমার আব্বু জানিস এবার প্রতিদিন আসতাম পাশাপাশি, এসে আব্বুর সাথে দেখা হইতো, কথা বলতো না। আমি আমাদের ঘুমাইতাম, খাইতাম, চলে যেতাম, কিছুই বলতো না। আস্তে সাহস বলে এরপর আরাফাতকে নিয়ে আসা শুরু করলাম। একদিন থাকতাম, চলে যেতাম, আবার একদিন থাকতাম, চলে যেতাম। এরপর আর পড়ালেখা বন্ধ, বলি দূর, একটা ভালো জায়গায় বিয়ে, একটা আর পড়ালেখার দরকার নেই। অফ করে দিলাম, পড়ালেখা হয় না। আসলে সায়েন্সের পড়া অনেক টাফ, একটা ম্যাচিং করতে পারতাম না। অফ হয়ে গেল সেকেন্ড ইয়ারে, 2007 মানে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের সময় আপনি পড়াশোনা বন্ধ করে দিলেন। আপনার এসএসসি রেজাল্ট কি ছিল? 4.75। ওকে। পরে যখন আমার বাবা মেনে নিল, তখন কি করলাম, সারাক্ষণ এসে আমাদের বাসায় পড়ে থাকতাম। আরাফাতের বাবা সারাক্ষণ বলতো যে মা এত বাবা মার বাসায় থাকতে হয় না, একটু এই বাসাও থাকো। ভালো লাগতো না, ওরা তো অনেক রেস্ট্রিকশনের ভিতর থাকে। দেখা যেত যে দিনের মধ্যে হয়তো 2-3 বার মাকে পায়ে ধরে সালাম করা লাগতো। আসলে এটা পছন্দ করতাম না। দিনে কয়বার সালাম করতে হতো? 2 বার। কেন? ঘুম থেকে উঠে একবার, ঘুমানোর আগে একবার। কাহিনী কি? মানে আসলে আরাফাতই বলতো যে করবো, তাহলে অনেক তোমাকে ভালো বলবে। করতে করতে একটা অভ্যাস হয়ে গেল। মানে ঘুম থেকে উঠে শাশুড়ি পা খুঁজে বেড়াতেন, আবার ঘুমোতে যাওয়ার আগে শাশুড়ি পা খুঁজে বেড়াতেন, এরকম। আমি ঠিক জানি না যে পারিবারিক ফিলোসফি গুলো আসলে কিরকম হয়। মানে সালাম করার ব্যাপারটা আমি যত জানি কোনো ফেস্টিভ বা কোনো ওকেশনে প্রথম দেখা হলে বা অনেকদিন পরে দেখা হলে ব্যাপারগুলো থাকে, কিন্তু এটা কেন এরকম হবে যে প্রতিদিনই দিনে 2 বার করে ঘুমোতে যাওয়ার আগে একবার এবং ঘুমোতে যাওয়ার পরে? তাও বলে না যে খাওয়ার আগে একবার, খাওয়ার পরে আরেকবার? এটা বলা হতো যে ওর মা যেন আমার প্রতি খুব একটা মন থেকে একটাই আসে। মজা করতাম, আমরা ওয়ান্ডারল্যান্ড ঘুরতে গেছিলাম, যখন তখন ঘুরতে যেতাম। দেখা যেত রাতের বেলা ওর বাইক ছিল, হুটহাট জায়গায় ঘুরে আসতাম। আর ও তখন কিছু করতো না, ঠিক আছে, বাট ওকে যখন যা কিনে দিতে বলতাম দিত। একটা বাহানা করলাম, রাস্তার গ্লাসে দেখলাম একটা শাড়ি, অনেক দাম। আমি শাড়ি পরতাম না, যদিও শখের বসে কিনতাম। ভালো লাগলো, ওটার দাম ছিল ওই সময়তে 8,000 টাকা। ওর কাছে তো একটা টাকাও নাই। বললো আমি এটা কিনবো। সে একটাবারের জন্য বললো না যে আমার কাছে টাকা নাই বা না কিনো না। সে কিভাবে ম্যানেজ করে কিনে দিল কোরবানি ঈদের সময়। আর ওর যখন বিয়ে করলো তখন বললো বিদেশ যাবে, কিন্তু বিদেশে এত ট্রাই করে হচ্ছে না। দেখা যায় যে 2007 শিওর সে যেতে পারবে জুলাইতে, দেখা গেলো জুনের মাসে ওই দেশে যাওয়াই বন্ধ, সরকার বন্ধ করে দিচ্ছে এমন।
তারপর কি আব্বু খালি বলতো আম্মুকে, পড়ালেখা কি নাই, পড়ালেখা করবে না, তো কষ্ট করে ম্যাট্রিকে পড়ালেখা করছে কি জন্য, না পড়তো। মানে জামাইকে সরাসরি ভাবে মন থেকে মানতে না পারলেও আপনাদের এই আমার বাবা বিয়ের 3 মাস 4 মাস পর আরাফাতকে মন থেকে মানছে। কিরকম? যেমন একটা খাবার রান্না করলে ওর জন্য রেখে দাও, এটা ও আসবে, এটা করো, নাস্তা দাও না কেন, এই নাস্তা দাও, নাস্তা দাও। কিন্তু দেখা আনফরচুনেটলি আমার আম্মুর সাথে ওর কেন জানি লাগতো। আমার আম্মু বিয়ের পর খালি বলতো, আমাকে বলতো ছেলে কিছুই করে না, লাফাই পড়ছে বিয়ে করার জন্য, এরকম মানে লাগতো, টুকিটাকি জিনিসটা লাগতো, সরাসরি লাগতো না, ইনডিরেক্টলি লাগতো, একজন একজনকে ইনডিরেক্টলি বলতো। তো দেখা যেত এটা নিয়ে আবার আরাফাত একটু হতো যে তোমার মা তো ইনসাল্ট করে কেন, মানে ইনসাল্ট না অ্যাকচুয়ালি বাস্তবটাই বলতাম আম্মু, যেটা একটা মেয়ের মা বলে, কিছু করে না কেন, ফিউচার কি, বলছিল তো বাইরে যাবে, কেন যাচ্ছে না। তো এই সময় কি করলো, ওর মা আমার আম্মুর থেকে কিছু টাকা ধার নিল, আমার আম্মুকে বুঝাইলো, দেখেন আপনার মেয়ে জামাই বাইরে গেলে তো আপনারই লাভ, আপনারাই তো আরামাইশ করবেন, আমরা তো ছেলে আমি মারা যাবো, আমি অসুস্থ মানুষ, কিছু টাকা দেন। আসলে দেন বলে না, ইনডিরেক্টলি বলছে, দিলে ভালো হতো। তো আমার আম্মু কি করলো, ওখান থেকে 5 লাখ টাকা দিয়ে দিল। 5 লাখ টাকা ছেলেকে দিল বিদেশে যাওয়ার জন্য? হ্যাঁ। বাইক তো তখনও ছিল না, বিয়ে 3 মাসের কাহিনী এটা। সে খুব বাইক করতো, আমার আম্মুর সাথে গেল, 5 লাখ টাকা যে তুলবে একটি ব্যাংক থেকে, সে বলছে বাইক, আমার বাইক অনেক পছন্দ। তারপর আমার আম্মু খুব খারাপ লাগতো, কি করলো সে 1 লাখ টাকা না 80,000 টাকা তুলে ওকে দিল, তুমি একটা বাইক কিনো। সে কিনলো বাইক। ও বলতেছে যে আম্মা আমি বাইকটা কিনছিলাম, কিন্তু টাকাটা আপনাকে দিয়ে দিব, আপনি নিতে হবে। বলছে ঠিক আছে। টাকাটা নেওয়ার সময় সবাই এটাই বলে, ফিলিংস আসলে ওরকমই থাকে, 3-4 দিন পরে না সেটা ওর নিজের হয়ে যায়, দূর এই টাকা দিব, এটা চলে আসে। আই ডোন্ট হ্যাভ এনি এক্সপেরিয়েন্স, যেমন ভাবে বললাম যে অনেকে মনে করতে পারে আমার নিজের এক্সপেরিয়েন্স আছে, না ব্যাপারটা সেরকম না, আমি শুনেছি আসলে, ঠিক জানি না, মিলেও যেতে পারে। যাই আমরা সামনের দিকে। তারপর এরকম ঘোরাঘুরি তো 2 ফ্যামিলি থেকে বকতো, ওর মা বকতো, হ্যাঁ তুমি আমাদের বাসায় থাকো না কেন, তুমি খালি মার বাসায় থাকো। তারপর আম্মু ওকে উঠাই দেন, তাহলে উঠাই দিলে আমি আর আপনাদের সাথে যাবো না। বল কি ঠিকই তুমি যাবা। তারপর কোথায় ওরা যদি এই কথা বলতো তো উঠাই না কেন, আমার লজ্জা লাগবে বাসায় দিতে, উঠাই না নিলে। 2008 গেল, 9 আসলো, আমার আব্বু তো বকতেছে পড়ালেখা করে না কেন, এদের কি পুকুর পড়ালেখা নাই, কিভাবে চলবে, কি জামাই পেয়েছে দেখে আমি বলি আব্বু আমি তো ওর সাথে বিদেশ চলে যাবো, আর কি করবো বলো। তো ওর মা বলছিল কি 5 লাখ টাকাটা সে 1-1.5 মাসের মধ্যে দিয়ে দিবে। এরপর আমার আম্মু আর টাকাটার কথা তুললো না, এর মধ্যে 2.5 বছর হয়ে গেল টাকাটা। তো আমার আম্মু বলতেছে যে টাকাটা কেন দেয় না। তো আরাফাতকে বলে যে আসলে আরাফাত টাকাটা যে নিলা তোমার বাইরের ব্যাপার কিছু তো হলো না, 2.5 বছর হয়ে গেল, কি ব্যাপার। বলে যে আসলে যে লোকে ছিল টাকার লোকটা মেরে দিছে। 2010 কি করলাম, 10 দেখা গেলো কি আমাদের ভিতরে একটা মানে বিয়ের অনুষ্ঠানটা, হঠাৎ করে আমি প্রেগনেন্ট হয়ে যাই। তারপর আপনি প্রেগনেন্ট হয়ে যাই এরকম করছেন কেন, বলেন প্রাউডফুলি যে আমি মা হতে চলেছি। তারপর এরপর কেউ আন্টিকে বলছে আন্টি এই বাচ্চা হয়ে যাচ্ছে, অনুষ্ঠান করবেন না, মানে ইচ্ছে ছিল অনুষ্ঠান করবো। তারপর ফুপি করলো, ফুপি আপনি তো খুব বেশি করেন, অনুষ্ঠানটা পারলে করাই দেখান। তারপর ফুপি ওর মার ব্রেন ওয়াশ করলো, আমার মার ব্রেন ওয়াশ করলো। তারপর ঠিক হলো হ্যাঁ বিয়ে অনুষ্ঠান করবো। 2 ফ্যামিলি বসলো একসাথে, আমার আব্বু যায় ওদের বাসায়, খুব একটা ভালোই মিল ছিল, খুশি লাগতো, নিজের কাছে প্রাউড লাগতো যে সবকিছু ঠিক হয়ে গেছে। আমার আব্বু গেলো, কথাবার্তা বললো, বিয়ে এখানে এসে সমস্যা হলো। এর মাঝখানে কিন্তু বাবা মারা যায় হঠাৎ করে, এটা আসলে বলা হয়নি, হঠাৎ করে ক্যান্সার হয়ে মারা যায়। তো ওর মা বসলো কথা বলতে, ওর মা বললো কি দেখেন আমাদের তো অনেক হাই সোসাইটির হাই লেভেলের আত্মীয় স্বজন আছে, যেখানে করার অনুষ্ঠান অনেক বড় জায়গায় করতে হবে। তো আমার আম্মু বললো ঠিক আছে, মেয়ে তো বড়, মেয়ে বিয়ে দিব অবশ্যই বড় জায়গায় করবো। তারপর বললো কি আমরা কিন্তু অনুষ্ঠান করতে পারবো না, যেমন আমরা আপনার অনুষ্ঠানের 50% শেয়ার করবো। আমার বউ মানতে চাইল না, আবার বললো টাকা পয়সা খরচ করে লাভ কি, বিয়ের অনুষ্ঠান তো দুজনে মিলেই করে একটাই করি। তারপর 50% ভাড়া করলো একটা রেস্টুরেন্ট বড়ই, তো 80,000 অ্যাডভান্স দিয়ে আসছে পর ওর মার কাছে গেল রাতে বেলা, যে খাওয়া নিয়ে একটা খাবার মেনু ছিল পার পার্সন 550 টাকা। ওদের লোক ছিল আপনার অনেক, বললো 500-600 জনের মতো আসবে, আর আমাদের ছিল 250 জন, 50-50 হিসাব। তো আমার আব্বুকে রাতে ওর মা ফোন করলো, বাসায় গেল, ওর মা কি করলো আমার আব্বুর হাতে 40,000 টাকা দিল, স্যার দেখেন বেআই ও তো বাবা নাই, আমি এর বেশি দিতে পারবো না। তখন আমার আব্বু খুব কষ্ট পাইছে, কি বলে এটা। তারপর আমার আব্বু চলে আসে, না লাগবে না, আমি একাই করি, সমস্যা নেই, আপনি এইভাবে খুব মানে নর্মাল একটা মুড করে চলে আসে। বাট বাসায় এসে খুব রাগ, 40,000 টাকা দিবে, এটা কেমন কথা। আমার আম্মু আসলো, বলছে দেখেন এরকম হবে না, আপনি আপনার মতো একটা অনুষ্ঠান করেন, যেহেতু 80,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, আমি এটা ট্যাকেল করতে পারবো, আপনি আপনার মতো একটা অনুষ্ঠান করেন, আপনাদের কয়জন আসবে বলেন। বলে আমাদের 600-700 জনের মতো আসবে। বলে বউ ভাতে ছেলে পক্ষরা এত কেন, বলে আমার ছেলের বন্ধুরা, আমার বোনের বান্ধবীরা, মানে টুকিটাকি যা আছে। আমার আম্মুর কথা ছিল যে রিয়েল রিলেটিভ যারা তারা থাকবে আর নর্মাল থাকে, বাট এরকম আশেপাশে প্রতিবেশীকে তো আর এরকম ইনভাইট করা যায় না। তো আমার আম্মু বলছে একটু কমান, আপনারা যখন আপনাদের অনুষ্ঠান করবেন দেন আপনি আপনাদের লতা পাতা যারা আছে তাদেরকে ইনভাইট করবেন। এটা কি জিনিস
মানে ওই লতা পাতা রিলেটিভ বলতে ওই যে বোনের ফ্রেন্ড, এগুলোকে লতা পাতা বলে, বোনের ছেলের ফ্রেন্ড, এগুলোকে লতা পাতা বলে। ওকে, এক এক অঞ্চলের এক এক রকমের ভাষা। ওর মা বললো যে এটা কেমন কথা, আচ্ছা জান যা আছে ঠিক আছে, হলুদটা আমরা একসাথে করবো। আমার আম্মু বললো যে হলুদটা আপনি করবেন একসাথে 50-50, বলে আবার 50-50, না না হলুদটা আমরা আমাদের মতো করে আপনার আপনার মতো করেন। তো এভাবে এই বিয়ের কাহিনী নিয়ে দুজনের মধ্যে অনেক লাগলো। ঠিকই বিয়েতে সবাই আসলো, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। যেমন ওর মা আমাদের বিয়েতে আসলো অনুষ্ঠানে, সে খেলো না কিছু। আর ওর মা হচ্ছে ওদের পুরা আত্মীয়, মানে পুরা কি বলবো, মানে ওরা পুরা হোল জেনারেশন মধ্যে মা হেড, ওর মা যা বলবে সবাই তা মানে। ওকে, তখন তো আমার এমনিতে ওরা কয় ভাই বোন ছিল আপনার হাজবেন্ডের? ওরা ছিল এক ভাই এক বোন। বোনটা ছোট ছিল? বোনটা ছোট ছিল। ওকে, তখন আমি বাবুর পেটে, টুইন্স বেবি। আপনি কিভাবে জানলেন টুইন? যখন আমি বুঝতে পারলাম আমি প্রেগনেন্ট, তখন আমার মাথার উপর কেমন, মাত্র ভর্তি হইলাম কলেজে, এখন যদি এগুলো শুনি, এর আগে তো 7-8 বছর গেল কিছুই হলো না, এই সময় এসে প্রেগনেন্ট হইলাম। 7-8 বছর মানে বুঝলাম না। বিয়ে হলো 2005-এ, ওকে, আর এটা হচ্ছে 2010-এ, সরি 5 বছর, 4 থেকে 5 বছর। এবং এই 5 বছরের মধ্যে আপনি মা হতে চলেছেন, গ্যাপটা দিলেন প্রায় 2 থেকে 3 বছরে, তারপর আপনি আবার কলেজে ভর্তি হয়েছেন, তাই তো? ভর্তি আমার আব্বুর প্রেশার হয়েছে, কারণ কোন দিকে কি হয়, পড়ালেখাটা সেটাই, পড়াশোনা তো করা অবশ্যই উচিত। এবং আপনি বলছেন যে আপনি টুইন বেবি, আপনি জানলেন কিভাবে টুইন বেবি? দেখা যাচ্ছে আমি অনেক লং ড্রাইভে গেছিলাম, তখন আর কি একটু প্রবলেম হয়েছিল, তো টেস্ট করতেছে, তো ডাক্তার বলতেছে তুমি এত পিচ্ছি মেয়ে, আচ্ছা আসো টেস্ট করে। টেস্ট করার পর বলে কি, এই তোমার এতগুলো হাত পা কেন? বলে কি, আমি তখনও শুনতেছি হাসতেছি, তোমার তো টুইন্স বেবি। মানে না না আমার না, আমার আগের মহিলার মেবি। বলে কি, তোমার আগের মহিলা টুইন্স বেবি? আচ্ছা ঠিক আছে, আবার দেখি তো। দেখে বলে যে তোমার তো টুইন্স বেবি। মানে আমি মাথা উঁচু করে কথা বলতেছিলাম, না না আমার আগে, মাথা সোজা করে শুয়ে আছি। কি বলে, এটা 2টা বাচ্চা, কি করবো, এটা কেমন কথা, 2টা বাচ্চা হয়েছে। ফার্স্টের কথা এটা ছিল যে যখন কম্পিউটার শেখা শুরু করলাম, কি 2টা কম্পিউটার কিনে দিব নাকি, আশ্চর্য। সরি, আমি আসলে কোনো ইকুয়েশন খুঁজে পাচ্ছি না যে বেবি আসলে তাদের একটা আনন্দের ব্যাপার থাকবে ফ্যামিলিতে, অন্যরকম ব্যাপার থাকবে। দেখুন ও কত ছোট, মানে চিন্তা ভাবনার দিক থেকে অবশ্যই এখনো ম্যাচুরিটি আসেনি। ও চিন্তা করছে যে কম্পিউটার যখন কিনে দেবো তখন আমাকে 2টো কম্পিউটার কিনে দিতে হবে। ও মাই গড, অনেক স্টোরি। তারপর তো বউ ভাত, হ্যাঁ বউ ভাত অনুষ্ঠানের দিন ঠিক হলো। কিভাবে করলেন, মানে শেষ পর্যন্ত রাজি হলেন কোনটাতে? আমি তো এখানে আমাকে কেউ কিছু জিজ্ঞেস না করতে, মানে ওরা কোনটাতে রাজি হলো? মানে প্রথমত একসাথে করার কথা ছিল, পরবর্তীতে জিনিসটা কি হলো আসলে? পরে ওদের 2টা অনুষ্ঠান, ওদের বউ ভাত আমাদের বিয়ে, ওদের আলাদা হলুদ আমাদের আলাদা হলুদ। এই সময়টা আমার কাছে অনেক কষ্ট লাগতো, আসলে খারাপ লাগতো। কি অবস্থা এমন সময়, আর প্রেগনেন্ট থাকলে আমার মনে এমনিতে ছোট থাকে, বিশেষ করে হাজবেন্ডের থেকে অনেক কিছু চায় যে টেক কেয়ার করবো, একটু সময় দেয়, কিন্তু ওই সময়টা এমন ছিল যেমন এত একটা বিয়ের কথা হইলো, আমার সাথে কিছু ডিসকাস করতো না, আমার আব্বুর সাথে আম্মুর সাথে। এই যে বিয়ে শপিং করলো, চাইছিলাম যে আমি তো যাবো। বিয়ে আবার হচ্ছে আপনাদের? একবার তো হলো, মানে অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বারবার বিয়ে বলছেন, কয়বার বিয়ে করবে একজন মানুষ? ওকে, তো অনুষ্ঠানের কথা। হ্যাঁ, তো আমি ভাবছিলাম আমাকে নিয়ে কেনাকাটা করবো, ওরা ওদের মতো কেনাকাটা, যখন আমি বলছি আমাদের কি শাড়ি পরবো, কেনাকাটা করবো না, তো কেনাকাটা হয়ে গেছে। এত খারাপ লাগলো যে ও হাজবেন্ড মানুষ, জিজ্ঞেস করে, একটা মতের তো একটা ব্যাপার আছে, অবশ্যই এটা একটা মূল্যায়ন করা হচ্ছে, মূল্যায়নই করলো না। তখন খুব খারাপ লাগতো আসলে, মন ছোট ছোট লাগতো। তারপর যখন আমাদের বাসায় বিশাল হলুদের অনুষ্ঠান করলো, পার্টি, মানে অনেক বড় একটা গান বাজনা টিসে করলো, ছেলে পক্ষরা নাই, আরাফাত নাই, জিনিসটা এত খারাপ লাগলো। আমি হলুদের স্টেজে বসে কান্না করতেছি, মনটা ছোট, মানে সবাইকে আমি তো কখনো মানে বড় কিছু হলো বুঝতে দিই না, ভিতরে যা হয় উপরে, মানে উপরে এত হাসি খুশি সবাই, আমি ভিডিও তো দেখছি খুব হাসি খুশি, কিন্তু ওই মোমেন্টটা আমার মানে পারতেছিলাম না কিছু বলতে। এটা কি অবস্থা, এত অসুস্থ, আলাদাও তো একটা টেক কেয়ার আছে, যে আমার বাসায় এত বড় একটা হলুদের অনুষ্ঠান, ও কিছু খেলেও না, আসলেও না, দেখলেও না, এটা কেমন। তারপরে দিন ওদের বাসায় হলুদ অনুষ্ঠান হলো, ওরাও খুব বড় করে করলো, আমরা গেলাম না। সে আমাকে একটাবার ফোনও দিল না, আসো কিছু খেয়ে যাও বা কোনো খাবার পাঠানো লাগবে নাকি। পাশাপাশি বাসা, দেখতেছি গান বাজনা হইতেছে, কোনো ফোন নাই। সারাদিন আমি ভাবছি ফোন করে বলবে একটু আসো দেখে যাও, না কোনো ফোনই নেই। তারপর আমি ফোন দিলাম, কই বলে আমি খুব ব্যস্ত আছি, পরে ফোন দাও, স্টেজে বসে আছি। তারপর বলো তুমি এত বুড়া মানুষ, তোমার স্টেজে বসে বয়স আছে, তুমি তো কালকে ঠিকই বসে। তারপর তো বিয়ে, ওদের তখন ছিল 2টা গাড়ি, একটা ওদের ছিল, একটা হচ্ছে আমি যখন কনসেপ্ট করি তখন আব্বু আর কি, তখন 2টা গাড়ি ছিল। কি হলো, আমি যখন পার্লারে যাবো স্বাস্থ্য, তখন একটু বৃষ্টি দেখা যাচ্ছে, আমি রিক্সায় যাবো, একটা অসুস্থ মানুষ, কেমন না, অ্যাক্সিডেন্ট তো হইতে পারে বৃষ্টির সময়, পার্লারে যাবো, সে দায়িত্ব করে একটা গাড়ি পাঠালো না। খুব কষ্ট, মানে রিক্সায় কি যাবো, আল্লাহ জোরে বৃষ্টি, আমি তো কানতাম, আমার আব্বু বুঝতো না, আমার বোনও বুঝতো না, খুব খারাপ লাগছে আমার, কষ্ট যে কি প্রকার হয়। 2টা গাড়ি, সে একটা গাড়িও দিল না আমাকে। আমার আম্মু খালি এমনিতে এত কষ্ট, আম্মু একটু বলে ছি, একটা মানে বকা দিতেছে, বলে দায়িত্বহীন ছেলে, বাচ্চাটা রিক্সায় যাবে, কখনোই কিছু বলে নাই, এগুলোতে আরো কষ্ট লাগতো। বিয়ের 5 বছর পরের কাহিনী, রাইট? সিচুয়েশন ইজ চেঞ্জিং। ওকে,
যে মানুষটা এক ধরনের কাচের ভেতরে থাকা একটা শোপিসের জিনিসপত্র দেখলে টাকা কোত্থেকে পাবে সেটা ভুলে গিয়ে টাকা জোগাড় করে আপনাকে জিনিসপত্র কিনে দিত, সে নিজের বাসায় তখন দুটো গাড়ি মানে হচ্ছে দুটো কার, রাইট? দুটো গাড়ি কি ওদের নিজেদের ছিল নাকি পরবর্তীতে আপনারা দিয়েছিলেন একটা? আমরা একটা দেওয়া হয়েছিল। তো একটা কার আপনারও ছিল ওখানে, তারপরও আপনাকে সিচুয়েশনালি সে একটা কার প্রোভাইড করছে না। দুটো কার কি এনগেজ ছিল সেই সময়? আমি আসলে চাই না, আমার মতো তুই ফোন দিবি না, দেখবি ও কি দেয়, ওর দায়িত্বটা কি। একটা বললো যে গাড়ি যে সাজাইতে না বিয়ের সময়, ওটার জন্য ছিল। একটা ওদের নিজেদের শপিং টপিং এসব কাজের জন্য ব্যস্ত ছিল, সে কারণে আপনাকে গাড়ি দেয়নি। আসলে পার্লার একদম বাসার কাছেই ছিল। ওকে। তারপর যখন বিয়েতে সাজলাম, সাজার সময়টা খুব ভালোই লাগলো, খারাপ লাগেনি। কিন্তু যখন আমি কমিটি সেন্টার নিচে গাড়ি থেকে নামবো, দেখি আমার আব্বুর মুখটা, আমার মানে কান্না, মানে পেটে আসছে, কানবো কি, মানে এদিকে ওদিকে, মানে হাসির কথা চিন্তা করতেছি, পরিচিত আঙ্কেল এদেরকে দেখে হাসতেছি, কিন্তু মানে আমি তো তখন, বাবুরা হচ্ছে আপনার তখন 7 মাস। ওকে, 7 মাস। হ্যাঁ, 3 তলা সিঁড়িতে উঠতেছে আর কাঁদতেছে, মানে ভিডিওতে মনে হচ্ছে আমি হাসতেছি, কিন্তু ভিতরে কান্না কাকে বলে, চাল্লা আমার কি হবে, এত কষ্ট পাইতেছি, মানে কি বলবো। স্টেজে বসলাম, গিয়ে দেখি যে ওরা কেউ আসে। তখন আপনার আব্বুর মুখ দেখে আপনার কান্না পাচ্ছিল কেন? কারণ কি হয়েছে আব্বুর মুখে? আসলে খুব কষ্ট পাইছিলাম যে এরকম কেয়ার ছাড়া, মানে এত একটা হলুদ অনুষ্ঠান গেল, আমার জন্য একটু খারাপও লাগলো না, কিভাবে সে ভালোই শান্তিতে অনুষ্ঠানটা করলো। কে, আপনার বাবা? না, আরাফাত। ওকে। তারপর বিয়ের দিন একটা গাড়ি পাঠাইলো না, খুব কষ্ট লাগলো, দায়িত্ব ছাড়া কোনো দায়িত্বই নেই। অন্যান্য আমার আপুদের হাজবেন্ডকে দেখে খুব দায়িত্ব, বউ এটা লাগবে নাকি, খুব দায়িত্ব, মানে সেই তুলে কিছুই না। এমনিতে কিন্তু যাদেরকে দেখতেন তাদেরকে যদি হ্যালো 920 জানা যেত, হয়তো আপনার এই কনসেপ্টটা এটাও ভুল হয়ে যেত। হোয়াটএভার ইট ইজ, সবার লাইফে এরকম হয় নিঃসন্দেহে। কিন্তু দেখানোটাও অনেক কিছু, অনেকে সবকিছু ঠিক রেখে করে আর কি। ওকে। বসলাম স্টেজে, অনেকক্ষণ পর ওরা আসলো, আমার পাশে আসলো ছেলেপক্ষ, আইসা একদম মুখটাকে ভার করে বসে আছে। ওই যে আমার আম্মু বিয়েতে ওভাবে রাজি হয়নি 50-50-তে, মুখটাকে একদম পেঁচার মতো করে বসে আছে। হাসতে বলে হাসি ঠিকই, মানে যারা যারা ছবি তুলছে ছবি দেখেই মনে হয়েছে যে এর মন মেজ খুবই খারাপ। পরে খাবারের সময় তার মা খাবে না, আমার আব্বু যে বলবে আমার আব্বুর সাথে এমন একটা ক্রাইম করলো, বিট্রে করলো, আমার আব্বু তাকে সাথতেছে না, বলে কি পাউল মহিলা, না খাইলে না খাক। এদের আবার বড় বড় আত্মীয় স্বজন, তাদের জন্য আলাদা ভাবে ব্যবস্থা করা হয়েছে। সবাই খেলো, মা খেলো না, এটাই হচ্ছে এদের মেইন কষ্ট। আমরা সবাই খেলাম, আমাদের একটা মাত্র বোন, একটা মাত্র ভাবি, এই খেলো না, আমাদের বিয়ে অনুষ্ঠানটাই ফালতু হয়েছে। ওকে, বাই দ্য ওয়ে, আমার হাতে এই মুহূর্তে শাকিল একটা ছবি দিয়ে গেছে। এটা কি আপনাদের বিয়ের ছবি? বিয়ের কিছুদিনের পরের ছবি। এগুলো কি, এগুলো কলেজ, এগুলো পরে এগুলো গোল্ড মা মানে তুলেছিল। এই গোল্ড গুলো কি আপনার ফ্যামিলি থেকে দেওয়া হয়েছিল? কিছুটা আমার ফ্যামিলি, কিছুটা ওর মা। কি পরিমাণ গোল্ড? আমি তো পুরো, মানে আপনি এই গোল্ড এখানে যা আছে, আমারও, আমার মার কিছু ছিল, আমার ওর মার কিছু ছিল, কিন্তু আনফরচুনেটলি সবই ওর মার কাছে। আমার মা প্রায় আমাকে বকে যে, বাই দ্য ওয়ে সিচুয়েশন কি হয়েছে সেটা আমরা জানি না, বাট এই গোল্ড গুলো তো আপনাকেই দেওয়া হয়েছে। কি পরিমাণ গোল্ড আছে এখানে? 12-14 ভরি। 12 থেকে 14 ভরি। যাই হোক, পুরো ছবিতে গোল্ড গুলো দেখা যাচ্ছে। বেশি হবে এখানে, মানে 20-এর মতো হবে। 20 ভরির মতো গোল্ড আছে। আমার আসলে আইডিয়া না, 20 ভরির মতো হবে। ওকে, মানে দু ফ্যামিলি থেকে আপনাকে এটা দেওয়া হয়েছিল। হ্যাঁ, আপনি যে জায়গাটায় ছিলেন সেই জায়গাটায় আমরা যেতে চাই। তারপর মানে বিয়ের অনুষ্ঠানটা এভাবে চললো। এবার তো ছেড়ে দেবো ভাব, আমার বাবাকে ইনভাইট করা হয়েছে, আমার মা ফোনে ইনভাইট করছে। আমার বাবা বলতেছে ফোনে কেন, আমি তো গিয়ে ইনভাইট করছি, এত কিছুর পরেও কেন সে বাসায় আসলো না। তো ইনভাইট করলো, এতই করলো যে মানে আসেন আমাদের বউ ভাতে, আপনার আসতে হবে। আমি মানুষকে কি বলবো, মা বললো না, আপনি আমার বিয়েতে এসে এমন করছেন, আমি আসবো না। তারপর আমার বাবাও আসলো না। পরে কি, যেখানে বউ ভাতে যাওয়ার কথা আমাদের বাসায়, সেখানে আবার হাজবেন্ডের বাসায় ব্যাক করলাম। জিনিসটা ওদের বাসায় সবাই খুব কষ্ট পাইলো, তো রাগারাগি চলতেছে। আমারও মনে অশান্তি, আসলে অসুস্থ, মাথা ঘুরাইতেছে, করতেছে, কিন্তু এদেরই দেখে আমার ভালো লাগতেছে না। কেমন দিন একটা অশান্তি, কষ্ট, চাপা কষ্ট। এবার আবার ইন্টারের টেস্ট পরীক্ষা, পড়া লাগবে, বাবুরাও হয়ে যাবে এমন একটা সময়। তো পড়তেছি ভাবলাম কি দূর অফ করে দিই, কোন রকম টেস্টটা দিব না ইন্টার পরীক্ষা, এইভাবেই সুন্দর মতো সংসার করবো। তারপর তো কন্টিনিউ বাধ্যতামূলক, যেহেতু দুই ফ্যামিলির ঝগড়া, বাধ্যতামূলক থাকা লাগতেছে এই বাসায়, একদম দম বন্ধ হয়ে যেতেছে। অবশ্যই কোনো কষ্ট দিত না, তারপর নিজের ভালো লাগতো না। কিন্তু একটা জিনিস খারাপ লাগলো যে আরাফাতের অ্যাটিটিউড চেঞ্জ দেখলাম, অনেক চেঞ্জ। যেমন ও তো আসলে যখন আমি আমার বাসায় থাকতাম, দেখো তো আমার বাসায় 3-4 ঘন্টার জন্য যেত, খুব ভালো পারফর্ম করতো, টেক কেয়ার করতো, এটা করতো, ওটা করতো, এটা গুছাইতো, মানে খুব টেক কেয়ার। সারাদিনে কোনো খোঁজ খবর থাকতো না, ফোন দিলে ধরতো, 2 মিনিট কথা বলতে 1 মিনিট কথা রেখে দিত। কিন্তু ওর বাসায় যখন গেলাম, দেখলাম ও সারাক্ষণে বাসায় থাকে না, সারাক্ষণ বাইরে। সে খারাপ লাগতো, এই তুমি কি করো, কোথায় যাও, বলে কি দেখো আমাদের বাবু হবে, তো আমার বিজনেস আরো ডেভেলপ করা লাগবে। বিজনেসের মধ্যে জড়িয়ে গেছে ততদিনে। কি বিজনেস করতো? বিজনেস আমার বাবা যে গাড়িটা দিল, ওটা রেন্টে কারে দিত, রেন্টে কারে বিজনেস করতো। বাবা গাড়িটাকে ওই জন্যই দিয়েছিল, যেহেতু কিছু করে না, মাঠ থেকে কত নিবে, ভাড়া দিলে তো 40,000 টাকা মান্থলি হয় না, তো সেটা দিয়ে যেন আমার বাবুর খরচ হয়ে যায়। এটার জন্য আপনার বাবা
জামাইকে একটা গাড়ি কিনে দিয়েছিল। হ্যাঁ। এটা কি ও নিজে চালাতো নাকি আলটিমেটলি কাউকে দিয়ে চালাতো? ড্রাইভার ছিল, আবার ও নিজে চালাতো, কিন্তু ও বলতো কি দেখো দুইটা ড্রাইভার রাখা সম্ভব না, পার্কিং এ অনেক টাকা যায়, আমি একটা কাজ করবো, আমি এটা সারাদিন ড্রাইভ করবো, ও নিজে নিজে এটা চালাবে, কিছু টাকা এক্সট্রা হবে। তো আমি ভাবলাম যে ও হয়তো খুব সিরিয়াস হয়ে গেছে, কিছু বলতাম না। এরপর গেল নিজে অজান্তে জিজ্ঞেস করতাম কই তুমি, বলতো এই যে এখানে। তো না কেন যেটা সন্দেহ হইতো যে কথার মধ্যে একটা সন্দেহ আসে না, এত বছর ধরে চলতেছি, সন্দেহ লাগতো। চেঞ্জ তো ইজিলি বোঝা যায়। তারপর কি করলাম, একটা অপশন ছিল ফাইন্ড ফ্রেন্ডার, ওইটাকে অন করলাম, ফোন দিলাম, কোথায় তুমি, বললো যে আমি এই তো যাত্রাবাড়ি। আমি মেসেজ পাঠালাম, দেখলাম ও হচ্ছে মাওয়া। বললাম ভাই তুমি কোথায়, সত্যি করে বলো তো, বলে আমি যাত্রাবাড়ি। তোমার আম্মু কসম, বলে আমার আম্মু কসম, আম্মু কসম। বল কি দূর, এটা আমার ভুল আসছে। তারপর গেল এক কাহিনী। এরপর ও বললো যে আমি আমার গাড়ি ভাড়া যাচ্ছি গাজীপুর, আসতে 2 দিন লাগবে, আজকে সকালে গেলে কালকে রাতে আসবো। বললাম যাও, দেখি কই যাও, আজকে আমি দেখবো কি হয়। দেখি চিরাগং পাহাড়তলি। আমি বললাম কি যে তুমি কোথায়, সত্যি করে বলো তো। বলে যে আমি গাজীপুর আছি, যাইনি এখন, রাস্তা অনেক জ্যাম, গাজীপুর আছি। 5 ঘন্টা 7 ঘন্টা হয়ে গেছে গাজীপুর আছে। সকাল 6টায় বেরোছে, আমি ফোন দিছি হচ্ছে 2টা 2:30 দিকে লাঞ্চের সময়। সে বলতেছে সে গাজীপুর। বললাম ঠিক আছে। তারপর আবার মানে মন মানে না, আর ওই সময় একটু টেনশন, অনেক কিছু মনে হয়। তখন বেবি পেটে, রাইট? পুরো মানে মাথা যে কি অবস্থায় গেছে, মানে এখনো লাইভ আমার মাথার মধ্যে সেভ করা আছে, মানে অস্থির। আমি নিঃশ্বাস নিতে, মানে নিঃশ্বাসটা অনেক কিছু মনে হতো। বলতেছে দেখো তোমাকে তো আমার একটা রিলেটিভ দেখছে চিটাগং, তুমি সত্যি করে বলতো কোথায়। এখন কি করলো, ফোনটা টাস হয়ে কেটে দিল। কেটে অনেকক্ষণ পর ফোন দিল, কি তোমার কোন রিলেটিভ দেখছে বলো তো। আমি বলি তুমি চিটাগং গেছো, সত্যি করে বলো তো। আমি আবার পাশে পাশে একটা ছেলেকে পাঠান, দেখো তো ওদের নিচে গাড়ি কোনটা আছে কোনটা নেই। তো বলে ছোটটা আছে বড়টা নেই, তুমি বড় গাড়িটা নিয়ে তুমি চিটাগং গেছো পাহাড়তলিতে। উনি পাহাড়তলিতে থাকে, পাহাড়তলিতে আসছে, গ্যাস নিতেছিল, ওটা স্টেশন চলে আসছে ওখানে। তো বলতেছে যে না না আজের কথা, ধুর দেখো কারিনা কালেকশন তোমার গাড়ির নাম্বার এটা। উনি তো এটাও বললো। তুমি এখন বলো তো আমি কি শার্ট পরা, জিজ্ঞেস করো তো। এখন আমি বলি ধুর ফাইজলামি করো, তুমি আসলে কি বলবো, না দেখছো শার্টের নাম বলো। আন্দাজে বললাম কি লাল, মিলে গেল। বলে কি আচ্ছা ঠিক আছে, আমি এবার পরে কথা বলবো, তুমি অসুস্থ, তুমি চিন্তা করো না। পরদিন রাতে বেলা আসলে, এই পর্যন্ত সে আমিও আর অতটা করি নাই, কারণ আমার শরীর তখন অনেক খারাপ হয়ে গেছে, একটা শ্বাসকষ্ট চলে আসছিল টেনশনে। খুব মন খারাপ হয়ে থাকতো, আম্মু আব্বুকেও তো বলতাম না। তারপর কি করলাম, বলি যাক ঝগড়া হয়েছে, আমার সাথে তো কারো কিছু হয় না, আমি আমাদের বাসায় চলে যাবো, হয়তো একটু ভালো লাগবে। এর মাঝখানে ওর ফুপি একটা ওদের বাসায় থাকতো, ফুপিকে বলতাম ফুপি কাহিনী তো আমার কাছে কেমন জানি লাগতেছে ফুপি, আমি তো অতটা বিচার দিতে পারতাম না, মুরব্বী মানুষ, ওনার এজ কত 40 হবে। দেখো নোয়াখালী মানুষ 2টা বিয়ে করে না, যাই করো আমাদের ছেলে ভালো আছে, অন্যদিকে চিন্তা করো না। তো শান্তি পাইলাম, 2টা বিয়ে করে না, একটা রুলস নিয়ে দিচ্ছে। বলো ঘুরে ঠিকই, কিন্তু এইসব বিয়ে ঠিক করবে না, তুমিই থাকবা, ঘুলে ঘুরুক, অল্প বয়সে প্রেম হয়েছে, বিয়ে হয়েছে, ঘুলে ঘুরুক। কে বলে এটা? ওর ফুপি। এসব তো নিতে হয় না। তো আর সাহস পাইলাম না, নেক্সট ওনাকে কমপ্লিট করে আমাদের বাসায় চলে আসলাম। দেখা গেছে এত সার্চ দিতাম, 40 টাকা 60 টাকা এরকম থাকতো, 100 টাকা রিচার্জ করলে সার্চ করে মানে ওই খুঁজতেন কোথায় আছে। হ্যাঁ 2 টাকা না 2 টাকা লাগতো, 5 মিনিট পর পর খুঁজতাম। পরে আমাদের বাসা আসতো, আইসা টেম কেয়ার এই হয়েছে, আর মিথ্যা কথা আমি সে রাগ করে চলে গেছে। তারপর একটা সময় আসলো যে এরকম অবস্থায়, তখন হচ্ছে আপনার অক্টোবর মাস, বার্থডে, আমার বার্থডেতে সারাদিন আমার আম্মু অনেক রান্না বান্না করলো, কি কি খেতে ইচ্ছা করে সব রান্না বান্না করলো। সারাদিন আমি বসে আছি, ও কোথায়, টাইমই দিত না। আমি যে বেশি তর্ক করবো আমার নিজের ভয়, যে আমি কি না কি করি, আমার নিজের ভয়, আমি তর্ক করতাম না। অনেক রান্না বান্না করলো, সে আসলো হচ্ছে 10টার দিকে আমাদের বাসা আসলো। আমার আম্মু বললো আজকে ওই বাসায় যাওয়ার দরকার নেই। আমি বললাম না আজকে আমার বার্থডে, আমি ওই বাসায় যাই। গেলাম ওর সাথে, গাড়িতে উঠলাম। তখন ওরা বাসা চেঞ্জ করে আমাদের বাসা থেকে 5 টাকা রিক্সা ভাড়া এমন দূরে গেল। গাড়িতে বসে উঠে বললাম তুমি সত্যি করে বলো, গাড়িতে ঝুলানো থাকে যে, তুমি এটা ছুঁয়ে বলো তো তুমি কই গেছিলা, চিটাগং গেছিলা নাকি কই গেছিলা। এর আগে যেটা হচ্ছে আমি ওর সাথে চলে আসবো, আমার আম্মু বলে আজকে দিনটা থাক, বার্থডেতে থাক, তোর আব্বু কেক নিয়ে আসবে থাক। আমি বললাম অনেক রিকোয়েস্ট করছে, বাট আমি ছিলাম না, চলে আসি। সে কি করলো, রাস্তার মাঝখানে বল কি চলো তোমাকে আমি বাসায় দিয়ে আসি, তুমি বাসায় নিয়ে আমাকে এসব করবা। আমি বললাম আম্মুর কাছে এত কাহিনী করে আসলাম, বাসায় গেলো তো আম্মু কিছু একটা মনে করবে যে কি হঠাৎ করে চলে আসলো, 2 মিনিট হলো না। পরে যে গাড়িটা মুভ করবে, গাড়ি খুলে আমি বের হয়ে গেছি। বাসায় একটা ড্রেস পরা, পেটটা হচ্ছে এত বড়, রাত তখন বাজে 10:30 পৌনে 11টা। বলি আজকে বাসায় যাবো না, তো কিছু 3-4 মাস ধরে এত কিছু সহ্য করতেছি, বাসায় যাবো না। পরে রাস্তায় ও কি করলো, আমার সামনে দিয়ে ওই গাড়িটা নিয়ে সোজা ওর বাসায় চলে গেল। মাই গড, আমি অবাক হয়ে গেলাম, কি বলে। আমি এদিকে, আমার বাসা ছিল পিছন সাইডে, আমি গেলাম আমার বাসার উল্টা দিকে। সে এটাও চিন্তা করলো না, মানে ছোট বাচ্চা রাতের বেলা কিছু না কিছু আসলে হয় না কিছু টাইপের, যাই হোক। তো এগুলো চিন্তা করলো না। তো আমি চিন্তা করছি বাসায় যাবো না, কোথায় থাকবো, আজকে এটার বাসায় আমি যাবোই না। মানে খারাপ লাগছে এটাই যে সে না বলে আমার সামনে গাড়িটা টান দিয়ে নিয়ে গেল।
আস্তে আস্তে হাঁটতেছি। কি করলাম, ওদের বাসা আমাদের বাসা মাঝখানে একটা সিঁড়ির উপর বসে আছি গালে হাত দিয়ে। কি হইতেছে আমার লাইফে, এই 4 মাস ধরে আমি সহ্য করতে পারতেছি না। আর এই সময় 2টা বাচ্চা, একটা লোক যাচ্ছে আর আসতেছে, বলে তুমি এখানে কেন বসে আছো? আমি কি না, একজন ওয়েট করতেছি। বলে তুমি একটা কাজ করো, ঘরে এসে বসো, এইভাবে বসে আসো একটা অসুস্থ মানুষ। তারপর বলি না না ঠিক আছে চলে যাব। তারপর উনি দেখলাম কি ঢুকলো, ঢুকে আবার দরজা একটু খুলে উঁকি মেরে দেখলাম আমি আসিনি, কিন্তু খারাপ লাগলো, আমি চলে আসলাম। তো একটা হসপিটাল ছিল বাসার সামনে, তো চিন্তা করলাম হসপিটালে গিয়ে থাকবো, কোনো রকম রাতটা পার করবো, রাতের মধ্যে তো অনেক কাহিনী হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে হাঁটতেছি, আমিও হাঁটবো দেখে ও বের হয়েছে, গাড়ি রেখে পার্কিং টার্কিং করে বের হয়েছে। বের হওয়ার আমি একদম সামনাসামনি করেছি, ওদের বাসার গলি ফুটে গেছিলাম, ওর সামনে হয়ে গেছে। আইসা বলতেছে, হাতটা নিয়ে বলতেছে চলো বাসায় চলো। আমি বলি না আমি যাবো না, এরকম টানাটানি করতেছে। ঠিক বুঝলাম না, গাড়িটা নিয়ে এসে কোথায় যাচ্ছিল? না, সে গাড়ি রেখে পার্কিং করে বের হয়েছে আমাকে খুঁজতে, কই না কই গেলাম। ওকে ওকে ওকে, হ্যাঁ। আনফরচুনেটলি সামনাসামনি হয়ে গেছে। আশেপাশে তো দোকান আছে, সে ওই রাস্তার মধ্যে আমাকে টানতেছে। আমার তো আমি নড়তেই পারি না, আস্তে আস্তে ওই হাঁটি, কষ্ট হয়। সে ওই অবস্থায় আমার টানতেছে এমন ভাবে, পারলে মনে হয় কি বলে আবার টানা হেসে করে নিয়ে যাবে। পরে বললাম যে যাই, রাস্তায় একটা মান সম্মান আছে। গেলাম, যার পর কান্না আসতেছে, খালি যেন কেন কান্না আসতো বুঝলাম। ভালো কিছু জিজ্ঞেস করলো কান্না আসতো, খারাপ কিছু জিজ্ঞেস করলো কান্না আসতো। কাউকে শেয়ার করতে পারতাম না, এই জিনিসটা চাপা থাকতো, বললেই কান্না আসতো। তো ওদের বাসায় গেলাম, মনটা খুব খারাপ। যার পর ও কি করলো, আমাকে নিয়ে আমার রুমে রেখে ওর মাকে বললো, আম্মা খালি আমাকে সন্দেহ করে, আমি গাড়ি চালাতে পারি না, আমি তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাবো। ওর মা করলো, আমার মন খারাপ, আমার বার্থডে, সে আমাকে আইসা আমাকে এমন বকাবকি শুরু করলো। কখনোই এমন বকাবকি দেয় না, সেদিন ওকে এমন বকাবকি শুরু করলো, আমার ছেলের কিছু হলে আমি তোকে ছাড়বো না। হ্যাঁ মানে কোনো কিছু না বুঝে অনেকক্ষণ বকা। এটা শুনে আমি কাঁদছি, খালি কাঁদছি, মানে কান্না হইতেছে, মানে আর নিঃশ্বাস নিতে পারতেছি না। তখন মনে বাবুদের 8 মাস হবে, নিঃশ্বাস নিতে পারতেছে। ওর ফুপি আসলো, ফুপি এসে বুঝাইতেছে, দেখো পানি খাওয়াইলো, অনেক দোয়া পাইছিল আসলে। ওই সময় তার একটা ছেলে খুব উগ্র ছিল, আমি সব বলছি আল্লাহ তার ছেলে যেন ভালো হয়ে যায়, মানে ওই পানি খাওয়ানোর জন্য আর কি। কানতে কানতে মানে পানি খাওয়ানোর পর একটু ভালো লাগছিল। তো আল্লাহর মধ্যে তার ছেলেকে এখন অনেক ভালো ভদ্র হয়ে গেছে, দুষ্ট ছেলেটাই। মানে এই দোয়াটা কি বুঝলাম না, এই দোয়াটা কি সিচুয়েশনে দোয়া? অনেক অসুস্থ ছিলাম না, মানে এটা এক ধরনের প্রেগন্যান্ট যারা থাকে শরীরে একটা দোয়া আর কি। ওই সময়টাতে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়, তাই তো? অবশ্যই দোয়া কবুল হয়, কারণ একটা সুন্দর ওই সময়টা, তারপর বাবুরা যখন 1 বছর থাকে অবশ্যই কবুল হয়। বাট তারপর একটা মানুষের মানে কি বলে শরীরে আত্মার যে একটা দোয়া, ওইটা ছিল, মানে মন থেকে দোয়াটা করেছিলেন। মন থেকে দোয়া কারণ এই সময়টাতে কেউ আমাকে হেল্প করছে সেই জন্য। হেল্প করে 1 গ্লাস পানি খাওয়াইছে। ওকে। তারপর বুঝাইলো, দেখো এত সন্দেহ করো না, মেয়েদের এসব ধরতে হয় না, ছেলেরা অনেক করে, ধরো না এসব। নোয়াখালী ছেলেরা 2টা বিয়ে করে না। ওকে, নোয়াখালী যারা আছেন তারা মাইন্ড করবেন না প্লিজ, ওটা ওর ফিলোসফি, ওর লাইফের ফিলোসফিটাকে ওর মতো করে দেখতে হবে। হ্যাঁ, ফুপি বলতো আর কি, ওকে, সন্দেহ করো না, তুমি তো ঘরেই থাকবা, সবকিছুই পাইতেছো আর কি। পরে না আমি কি বলবো, আন্টি আমার বার্থডে ছিল, আমি এত রেখে চলে আসলাম, এটা বলতে পারতেছি না, চাইতেছি এটা বলতে, বলি আর কান্না আসে আর বলতে পারি না। তুমি রিল্যাক্স হও। ঠান্ডা হলাম, মানে এরপর মানে আমি মাথা ঘুরে, মানে আমি চুপ বসে আসছি, মানে আমি দেখতে সব হইতেছে, বাট আমার কোনো হাত লাগানোর শক্তি নেই। পর আন্টি চলে গেল, অনেকক্ষণ পর দেখি ও আসলো, এসে চোখে পানি মুছলো, একটু ঢং ঢং তা অবস্থায়, দেখো তোমার বার্থডে ছিল, তুমি আমার সন্দেহ করো না, আমি কিন্তু গাড়ি নিচে পড়ে মারা যাবো। তো ওই যে আমি শয়তান হিসেবে কাউন্ট করছি, বলি তুই শয়তান, কি বলবো, আর তুই আমার তাল দিতে আসছিস, কষ্ট করে বাসা থেকে নিয়ে আসছিস, বার্থডেতে খাই নেই কিছু না। তারপর পরদিন ওর মাকে বললাম, আমি বললাম আমার বাসায় চলে যাবো, আসলাম থাকার জন্য। ওর মাকে বললাম যে আম্মু আপনাকে কালকে বকছেন, আমার কালকে বার্থডে ছিল, আমি আসলে এমন বকা কখনোই বকলেন না, কালকেই বকলেন এমন বকা। তোমার কালকে বার্থডে ছিল? ভালো, কোনো আফসোস কিছুই নেই। চলে আসলাম আমাদের বাসায়, এইভাবেই চলতো 2 দিন, 3 দিন, আবার ঝগড়া করতাম না, অবশ্য মনের একটা অমিল, যেটাকে বলে মিল এবং অমিল। হ্যাঁ, ঠিকই দুজনে কথাবার্তা বলছি, কিন্তু কেউ কারো মানে ও আমাকে বিশ্বাস করতো, আমি ওকে বিশ্বাস করতে পারতাম না, কেমন যেন মিল পেতাম না। স্বাভাবিকভাবে এটা সম্ভব নয়, কারণ আপনি ট্র্যাক করে দেখছেন। জিজ্ঞেস করলে না ঝগড়া, চুপচাপ থাকতাম, জানতাম যে চুপচাপ থাকতাম। একটা অভ্যাস কি, আমি কেউ যদি মিথ্যা বলে যেন চুপচাপ থাকি। আপনি তাকে বলেননি যে তোমাকে ভাবে খোঁজ করে আমি এই রেজাল্ট গুলো পেয়েছি? এটা বলি। সে কি করলো, সে আমার মোবাইল সার্চ করলো, যে মেসেজ ইনবক্সে থাকে, মেসেজ সেন্ট আইটেম, সেগুলো দেখলো, দেখে সে ডিলিট করে দিল। আসলে জানি না এটা আমার দোষ নাকি গুণ, জানি না, গুণ তো হবেই না, দোষও না। আসলে আমার একটা কিউরিওসিটি ছিল যে ও কোথায় যায়, আমি করলাম কেন, একটা কিউরিওসিটি হয়ে গেছে যে মিথ্যা কেন বলে, সত্যি বলে কিন্তু আমার গায়ে লাগতো না। চিটাগং যাচ্ছে বললে কি হইতো, যাচ্ছেই তো, মিথ্যা বলতে এটা যেন আমার খারাপ লাগতো, আমি তোকে অতটা করি না। তো কি করবো, গাড়িতে একটা মোবাইল রেখে দিলাম, এরপর সার্চ দিতাম, দেখতাম আবার সেই একই কাহিনী। মোবাইল রেখে দিলেন মানে কিভাবে রাখলেন? গাড়ি সিটের নিচে মোবাইল রেখে দিলাম, সার্চ করলাম, দেখে আবার সেই মিথ্যা। অন করে রেখে দিতেন? অন করে রেখে দিতাম। বোঝা যেত না মোবাইল আছে ওখানে? না, বোঝা যেত না। মোবাইল চার্জ হতো কিভাবে? চার্জ দিয়ে আবার রাখতাম, ইউজ করা হতো না তো, 3-4 দিন থাকতো চার্জ।
পরে আবার ঘুরতে যেতাম, মোবাইল নিতাম, আবার চার্জ দিতাম, রেখে দিতাম। পরে না আমার চিন্তা করলো কি মোবাইলে যত শয়তানি, মাঝখানে 2 দিন মোবাইলে নেটওয়ার্ক ছিল না, জানিও নেই, ঝগড়া হয়নি, তোর এটা আর করবো না, অফ করে দিলাম মোবাইলেরই। তারপর তো অসুস্থ হলাম, বাবুরা ভাবছিলাম তো ওই পর্যন্ত ভাবছিলাম পড়ালেখা করবো না, কিন্তু এই যে এই কাহিনী, বাবুরা তখন 8.5 মাস, বললাম বাবুরা হবে, 2টা বাচ্চা পালবো, পড়ালেখা করবো, নাহলে আর কোনো ওয়ে নেই। এই যে কাহিনী করতেছে, এর সাথে আমার পড়ালেখা ছাড়া আর কোনো ঢাল হিসেবে কিছুই নেই, পড়ালেখাই আছে শুধু। করলাম। বাসায় জানতো এই সময় আপনার ফ্যামিলিতে টাচ দিতেন যে আমার প্রবলেম চলতেছে? এটা কি আমি মেজোটাকে বলতাম, দূর তুই কোনো, তোমার শরীর খারাপ হবে, ও তো ইনোসেন্ট, এটা মেয়ে আর কি। ফ্যামিলিতে বলা যায় কত কাহিনী করে কি হলো, সেটাই মাকে পর্যন্ত বলতে পারি না, লজ্জা লাগে বলার কিছু। তারপর তো 8.5 মাস ওই বাবুদেরকে রেখে আমি টেস্ট পরীক্ষা দিলাম, পড়লাম, সায়েন্সের পড়া এত কঠিন, বাবুদেরকে রেখে পড়লাম, টেস্ট দিলাম, দেখা যাচ্ছে 15 জন ফেল করছে। আমি তো ভেবে বলছি দূর, কপালেও নাই পড়ালেখা, আমি বলছি আমিও ফেল করছি, গিয়ে দেখি না আমি ভালো রেজাল্টই করছি। কি হয়ে গিয়ে জানি না, আল্লাহর রহমত ছিল, পাস করে গেলাম। বাবুরা হলো আপনার হচ্ছে ফেব্রুয়ারিতে, আর আমার ইন্টার পরীক্ষা ছিল এপ্রিলে। এই 3টা মাসে কি পড়বো, বাচ্চা হয়েছে, আমি হাঁটতেও পারি না, সিজারে ছিল, কি বই পড়বো, 2টা বাচ্চা, খাওয়াইতে। কত সালে এটা? 2011। ওকে। আর ওরা ফিটার খেত আর কি, একটা ফিটার খাইতো, ধুইতো না ধুইতো, আরেকজন ব্যাগ করে কান্না করে দিত। ছিল না, পিচি বাচ্চা, 20 মিনিট পর থেকে খাবার দেওয়া লাগতো, একদম ছোটই ছিল। ফেরে বয়ে গেছি, ওদের বাসায় ছিলাম, কাজের মেয়ে নাই কোনো। আরাফাত আসে মাঝে মাঝে, একটু হেল্প করে থাকে, হয়ে গেছে, আর পাই না, সারা রাত একটুকু ঘুমে, 20 মিনিট পর পরই তারা উঠে যায় খাবার খাবে। 1 মাস গেল, 1.5 মাস গেল, আর 2 মাসও আমার পরীক্ষা, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 1.5 মাস গেছে, আর 1.5 মাস পর আমার পরীক্ষা। আম্মুরে বললাম আম্মু তুমি নিয়ে যাও, তারপর বাসায় চলে গেলাম। ওদেরকে পালতেছি, পড়তেছি, মানে ওই সময়টা ঘুম ছিল না, আবার বলি যা তুই জাহান্নামে যা, আমি পড়ে নিই, পরে তোরে আমি দেখবো, কই যাস কি করো। আমি ওর পুরো মাথা থেকে বাদ দিয়ে দিলাম, ভাবলাম যে বিদেশ আছে, বিদেশ করছে, বিদেশ আছে। ইন্টার পরীক্ষা দিলাম, বাবুদেরকে ছোট ছোট রেখে পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষা দিলাম। তারপর একটা শান্তি লাগলো যে না, একটা স্টেপ পার করছে, একটা নতুন একটা কিছু ধরছি, যেটা আমার সাথে কখনো কিছু করবে না, এত জ্বালাবে না, হতাশাও রাখবে না, পড়ালেখা যেটা। রেজাল্ট হলো, ভালো রেজাল্টই করলাম, মোটামুটি ভালো, ওরকম ভালো না, মোটামুটি করছি। এরপর আমি ধরছি আবার ওকে, এখন একটু ফ্রি হয়েছি, অলস মস্তিষ্ক, শয়তানের কারখানা, এরপর আবার শুরু করছে পিছনে লাগা। মানে আমি আমাদের বাসায় ছিলাম, সে কি করতো, 3 ঘন্টা, সারাদিনে 3 ঘন্টার জন্য আসতো, আইসা বাবুদের ফিটার গুলোকে অনেক কষ্ট করে যত্ন করে ধুইতো, 3 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, ফিটার ধুইতো, মুছতো, বাবুদের প্যান্ট গুলো ভাঁজ করে রাখতো, 2টা বাচ্চা অনেক জামা কাপড় ভাঁজ করে রাখতো। আমি বলতাম কি আরে আমার জামাটা অনেক ভালো লাগতো, তো দোয়া, ভালো ছেলে। পরে কি করবো, সুখী লাইফ, কিন্তু বাচ্চার কষ্টে মানে নিজে ব্যস্ত থাকতাম, বাট সুখী ছিলাম। পরে আবার কি করলাম, কেন জানি আবার ওদের বাসায় আবার যাওয়া হলো, কন্টিনিউ, কোন একটা কারণে মনে নেই, মানে কন্টিনিউ থাকা হলো ওদের বাসায়। আপনি আপনার বাসায় এসেছিলেন কেন, মানে পড়াশোনা করার জন্য? পরীক্ষা ছিল না, ইন্টার পরীক্ষা, তার জন্য। যার পর থাকা হচ্ছে, তারপর আমি ওকে মানে রাতে ফোন দিতাম, কোথায় তুমি, ফোন ধরতো না, ভাবতাম ঘুমাই গেছে, কিন্তু সে ঠিক 1:30টার দিকে ফোন ধরতো। আমার কথা হচ্ছে, সে আমি বললাম কি করছো, বলে না এখানে ছিলাম, টিভি দেখছি। কনফিউশন তো, 1 দিন আর 2 দিন প্রায় এমন করতো, কিন্তু এই সময়টা সে কি করে। আমি বাসায় গেলাম, হুট করে বাবু নিয়ে উঠে গেলাম ওদের বাসায়, আর তো যাচ্ছি না, সারাদিন থাকলাম, এখন সেও আমি যাতে বের হতে পারে না। তারপর আবার সে বুঝাইলো, দেখো আমাদের ড্রাইভারটাকে বাদ করে দিল, তখন সারাদিন গাড়ি চালাতে হবে, সারা রাত গাড়ি চালাতে হবে, গাড়ি চালাবে সারা রাত, সারাদিন চালাবে, ভালো কথা। মানে আবার আমি সন্দেহ করলাম কি রাতের বেলায় সে কেন বাড়ি থাকবে। আচ্ছা তুমি ভালো করে বুঝাইলাম, এবার বললাম যে না, মিলে কথা নিব, ভালো করে জিজ্ঞেস করলাম, খুব মিল দেখালাম, যত্ন, আমি বাচ্চা পালতাম, ওর যত্ন নিতাম, মায়ের যত্ন নিতাম, আমি নিজে পড়তাম, এটা চ্যালেঞ্জ ছিল আমার লাইফ ওই সময়টা একদম। তারপর হচ্ছে আমি ওকে খুব ভালো বিহেভ করলাম, যে তুমি আসলে কোথায় যাও বলো তো, বলে আসলে আমি ওই যে ডিজে অর্গানাইজ করে না, আমি তখন ডিজে বুঝতাম না, ডিজেটা কি শুনছি অনেকবার, বুঝতাম না। ডিজে ওখানে পার্টি থ্রো করলে অনেক টাকা আসে, তোমার 1.5-2 লাখ টাকা মতো আসে, তো আমি সেগুলো করি। মানে ডিজে পার্টি যারা করে না, মানে না আমি ঠিক আছে, আমি ডিজে জিনিসটা বুঝি। আচ্ছা, ডিজে পার্টি কেন থ্রু করবে, ও তো গাড়ি নিয়ে ড্রাইভ করছে, এখানে সাথে ডিজের সাথে ওর রিলেশনশিপ কি, ও সেটা আপনি জিজ্ঞেস করেননি? সেক্ষেত্রে ও কি আনসার দিয়েছে? আসলে কোয়েশ্চেন করছি, সাথে সাথে অ্যান্সার পাইছি, এজন্য আমি আর অন্য কিছু পরে কোনো আপনি কোশ্চেনই করেননি? না। ওকে, দিস ইজ আ ভেরি ক্রুশিয়াল পয়েন্ট প্রিয় শ্রোতা। যাকে একটা গাড়ি কিনে দেওয়া হয়েছে, সে গাড়িটা ড্রাইভ করবে, কিছু পয়সা রোজগার করবে ফ্যামিলিটাকে চালাবার জন্য। সেই মোমেন্টে ও জিজ্ঞেস করলো এবং যাওয়ার পরে যেটা অ্যান্সার পেলো যে ডিজে পার্টি থ্রু করে। ডিজেটাই মেয়েরা জানতো না ডিজে আসলে কি, এটাকে ডিস্ক জকি বলে। আপনার ডিজে টার্মের সাথে হয়তো একটু পরিচিত হয়ে থাকবেন। এই যে পার্টি, এই পার্টিতে ওর কি কন্ট্রিবিউশন আমরাও জানি না, কারণ
এখন পর্যন্ত আমাদের নিশি সেও জানে না যে তার হাজবেন্ড ডিজে পার্টিতে কি করে। হ্যাঁ, তারপর ফ্রেন্ডলি কথা বলতো যে হ্যাঁ এরকম এরকম ডিজে, এই ডিজে আছে, ডিজে সবচেয়ে সেরা হচ্ছে ডিজে, মানে কিছু কিছু নাম বলতো, ডিজে ওকে কিছু কিছু নাম বলতো। তখন আসলে আমি ওর ফোনটা না, আমার কেন যেমন আরেকটা ফোন ইউজ করে, কেন কি ও কি করতো, ওই ফোনটাকে আছে না বাসায় রেখে সে সারাদিন বাইরে থাকতো। তো আমি চিন্তা করতাম যে সে ফোন বাসায়, সে বাইরে কিভাবে কন্ট্যাক্ট করে, তার এই ভাইয়ের সাথে কথা হয়েছে, আজকে ওই ভাইয়ের সাথে কথা হয়েছে, এই ভাই ওকে ডাকছে, আনফরচুনেট বলে দিত আসলে মিথ্যা, তো শিওর একটা ফোন আছে। আমি তারপর কি করলাম, ওকে আমার বাবুর মাথা ছুঁয়ে বললাম, সত্যি করে বলতো তোমার কাছে কোনো ফোন আছে নাকি, বলে তুমি আমাকে সবসময় সন্দেহ করো। আমি বলি ছুঁয়ে বলো, হ্যাঁ ছুঁয়ে বলছি, আমার কাছে কোনো এক্সট্রা ফোন নেই। শান্তি, ভাবলাম নিজের সন্দেহ আর জ্বালাইলাম না, কারণ বাচ্চার কসম খেতে মিথ্যা বলবে না, ঠিক আছে। তারপর কি করলাম, এখন ডিজে টিজে সার্চ করলাম, জানলাম যে সবাই মেয়েদের কোনো এতটাই নেই। পরে আমার একটা ছেলে ফ্রেন্ড ছিল স্কুল লাইফে, ওকে ফোন দিলাম, দেখ ভাই তুই একটু হেল্প কর, তুই তোর বাইক নিয়ে তোর পিছে পিছে দেখ না কই যায়, একটু কি করে দেখ, তুই ছেলে মানুষ। তো সারাদিন আমরা দুজন মিলে প্ল্যান করতাম কিভাবে কিভাবে ওকে ধরা যায়, আসলে কি করে জিনিসটা জানার জন্য, কিসের কথা বলে কোনো মিল পাওয়া যায় না। তারপর একদিন কি করলো, ও নিচে নামলো, আমি ওর ফোন দিলাম, দেখো এখন নিচে নামছে, গাড়ির চাবি আবার ভুলে সে উপরে রেখে গেছে, নিচে ঠিকই নামছে, আমার রুমে চাবি। ওর সাথে ফোনে কথা বলতেছিলাম, প্ল্যান করতেছি কি করে যদি বাইকে রেডি থাকো এখন বের হবে, ঠাস করে ধরেছে খুলে ফেলছে। ওকে দেখে কি করলাম, আমি আসলে ধরা পড়ে একটা সন্দেহ না, ওর পিছনে পিছনে আমি ভালো পিছনে পিছনে এমন কাহিনী করতেছি, এটা লজ্জা না, সন্দেহ সরম। ফোনটা কি করলাম বন্ধ করে ছুঁড়ে ফেলে দিলাম যাতে নাম্বারটা মুছে যায়। তারপর ও কি করলো, ও ফোনে কথা বলতেছিল কার সাথে শুনি, তো আমার সাথে শেয়ার করো, আমাকে না বলো যে তুমি কার সাথে ভুলে, আমাকে বলো তুমি আমার সাথে শেয়ার করো কার সাথে কথা বলো। আমি না আমার একটা ফ্রেন্ডের সাথে, আমার বোনের সাথে, এরকম মিথ্যা কথা তো বলা যায় না, ধরা খেয়ে যায় না। এটা বললাম, ও কি হলো ফোন ব্যাটারি সিম নিয়ে চলে গেল। তারপর ও মনে ওখানে গিয়ে অন করছে ফোনটা, আমার ফ্রেন্ডটা ফোন দিছে, মেসেজ করছে, সজীব ভাই কই, তুই ফোন বন্ধ করলি কেন, ফোন দিছে। ফোন দেওয়ার সাথে ও বলতেছে কি রে সজীব ভাইয়ের কথা বলে তুই তোর ফোনই ধরলি না। তারপর বুঝে নাই কাহিনীটা কি। তারপর আমাকে বললো যে ও আমার কথা কেন জিজ্ঞেস করলো, আমি বললাম যে তুমি বললাম মেয়ে বোন, এরকম বললা ছেলে। তারপর বললো সজীব ভাই, বললো যে না আসলে সত্যি কথা, আমার একটা ছেলে ফ্রেন্ড ফোন দিছিল, তোমার কথা জিজ্ঞেস করলো, এই তোমার কাছে কাজ আছে কি জানি কাজ, এই জন্য আর কি। তারপর রেখে দিল। এরপর আসলে ওই সময়টা আমার অনেক খারাপ একটা সময় গেছিল, আমি আসলে পুরো অসহায় ছিলাম, সত্যি কথা বলতে যেটা, আসলে সব ফ্রেন্ডরা ছিল, বাবা মা ছিল, ওটা অসহায় ছিলাম খুব, এমন একটা ব্যাপার কারোর সাথে শেয়ার করতে পারতাম না। আমি কিন্তু এখন অনেক আগের মতো ভালো আছে, বাট ওই সময়ের কথা মনে করলে আমার অনেক কান্না আসে। মানে দেখা গেছে কি দুইটা বাচ্চা পালার মতো আমার তখন অতটাই ছিলাম না আমি। তারপর পড়া, আবার একজনের পিছনে পিছনে এত সার্চ করা, সে কথায় কথা মিথ্যা, কসমকে এটা মিথ্যা, মানে আমি পাগল হয়ে গেছিলাম, মানুষের একটা রোগী।